আচ্ছা, তো হচ্ছে প্রথমটুকু কেন জানি না, উইন্ডোজ হচ্ছে আরেকবার আপডেট নিল, আপডেট নিয়ে আর কি কেটে গেছিল। এই জন্য আমাদের সমস্যা নেই, আমরা হচ্ছে একটা নামাজের বিরতি নিয়ে আসলাম। আমাদের সেকেন্ড পার্টটা আবার শুরু হোক এখান থেকে। কথা হচ্ছে তোমাদের আর কি ভিডিও লেকচার পাবা দুইটা আর কি, প্রথমটা আলাদা রেকর্ড হিসেবে হয়েছে, এটা হচ্ছে আলাদা রেকর্ড হিসেবে হবে। তাহলে এই সাম্যাবস্থা শর্ত বা সাম্যাবস্থার যে গ্রাফগুলো আছে সেখানে আমরা প্রথমে দেখলাম রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর এফ এর ভ্যালুটা শুরুতে অনেক বেশি থাকে, সময়ের সাথে সাথে কমতে থাকে। আর এই আরভির ভ্যালুটা শুরুতে অনেক বেশি থাকে, একটা সময় পর কমতে থাকে। দুইটা জিনিস যখন একদম সমান সমান হয়ে যায় একটা টাইমে, আর ও যখন এরকম সমান সমান অবস্থায় চলমান থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? যখন এখান থেকে মিললে আমাদের ইকুইলিব্রিয়াম কিংবা সাম্যাবস্থা শুরু। উভমুখী বিক্রিয়ার মেইন শর্তটাই হচ্ছে সে হচ্ছে সাম্যাবস্থা গঠন করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, চলো এরপর সাম্যাবস্থা সকল লেখচিত্র, এখানে টোটাল তিনটা লেখচিত্র দেখবো আমরা। ক্লিয়ার? এখানে টোটাল তিনটা লেখচিত্র দেখবো। এর আগে এখানে আরেকটা ছোট্ট জিনিস দেখতে চাইতেছি আমরা। এই গ্রাফটা একটু সুন্দর করে আঁকাই। এখানে একটা সুন্দর একটা জিনিস দেখবো। চলো, তোমরা যারা যারা আঁকাইছো কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে দেখি আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে এই যে আর এফ এর ভ্যালুটা আস্তে আস্তে করে কমতেছে, আর এই যে আরভি ভ্যালুটা আস্তে আস্তে করে বাড়তেছে। বাড়ার পর এটা হচ্ছে এই যে সাম্যাবস্থা কিংবা ইকুইলিব্রিয়াম ফর্ম ফর্ম করলো। ক্লিয়ার? এই স্টেজটা কখন? যখন আর এফ আর আরবি হচ্ছে সমান সমান। এটা হচ্ছে আর এফ ইজ ইকুয়াল টু আরবি, অর্থাৎ এই স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কিংবা সাম্যাবস্থা। এখন গতকাল একটা কথা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে প্রভাবক। কি বলছিলাম? বলছিলাম যে প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না, কিন্তু সাম্যাবস্থায় পৌঁছানোটাকে ত্বরান্বিত করে। কি বলছিলাম? প্রভাবক সাম্যাবস্থার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না, কোনো পরিবর্তন করে না, কিন্তু সাম্যাবস্থায় পৌঁছানোকে ত্বরান্বিত করে। ভাই এইটা দ্বারা আবার কি বোঝালো? আবার পৌঁছানোকে ত্বরান্বিত করা মানে কি? পৌঁছানোকে ত্বরান্বিত করে মানে ওই পৌঁছানোটাকে না, ও স্লো করে দেয় কিংবা ফাস্ট করে দেয়। এই যে এখনই আমরা দেখতে পারবো কি করে আসলে। পৌঁছানোকে ত্বরান্বিত করে। চলো, আমরা এখনই দেখতে পারবো আসলে জিনিসটা কি করে। ধরো, এই প্রভাবকের আসলে মেইন কাজটা কি জানো? ধরো তুমি সাম্যাবস্থায় পৌঁছাবে কি পৌঁছাবে না, এই জিনিসটা আসলে প্রভাবকের উপর ডিপেন্ড করে না। তোমার কোনো একটা জিনিস যদি সাম্যাবস্থায় থাকে, তুমি যদি প্রভাবক ইউজ করো কিংবা না করো, সে সাম্যাবস্থাতেই থাকবে। বাট ও সাম্যাবস্থায় পৌঁছানোটাকে ত্বরান্বিত করে দেয়। ব্যাপারটা কিরকম? জিনিসটা এই স্টেজে এসে সাম্যাবস্থায় পৌঁছাইতেছে, তাই না? তার মানে এই জিনিসটা এই স্টেজে আসার পর সাম্যাবস্থায় পৌঁছাইতেছে। তুমি যখন এখানে ধনাত্মক প্রভাবক ইউজ করবা, তখন সাম্যাবস্থায় আগের থেকে আরেকটু দ্রুত পৌঁছাবে। আগে হয়তো কিছু একটা টাইম পর, এই জিনিসটা কি টাইম কিংবা সময়, আগে ধরো 10 সেকেন্ড সময় পর জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাইতো। ধনাত্মক প্রভাবক ইউজ করার পর সাম্যাবস্থায় ও আগের থেকে আরেকটু ফাস্ট পৌঁছাবে। সাম্যাবস্থায় কিন্তু পৌঁছাইছে, বাট আগের থেকে আরেকটু ফাস্ট। এটা কখন? যখন তুমি এখানে ধনাত্মক প্রভাবক ইউজ করবা। এটা কখন? যখন তুমি এখানে ধনাত্মক প্রভাবক ইউজ করবা, তখন সে সাম্যাবস্থায় পৌঁছাবে, বাট আগের থেকে আরেকটু ফাস্ট পৌঁছাবে। আর তুমি যখন এখানে ঋণাত্মক প্রভাবক ইউজ করবা, তখন সে সাম্যাবস্থায় পৌঁছাবে, বাট আগের থেকে একটু স্লো পৌঁছাবে। কিরকম? ধরো এই যে টাইম, আগে ধরো 10 সেকেন্ড টাইমে পৌঁছাইতো, এখন তার তো পৌঁছাইতে 15 সেকেন্ড টাইম লাগবে। ক্লিয়ার? এরপর থেকে সে আবার সাম্যাবস্থায়। তাহলে এখানে সাম্যাবস্থায় পৌঁছাবে কখন? একটু দেরি করে। রিজনটা কি? তুমি ইউজ করছো ঋণাত্মক প্রভাবক। ক্লিয়ার? বুঝছি? ইয়েস। তাহলে এই জিনিসটা এখন তুলে নাও। তার মানে একটা ব্যাপার তুমি বুঝতে পারতেছো, তুমি যখন ধনাত্মক প্রভাবক ইউজ করলা, তখন তোমার এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এগুলোর ভ্যালু কিন্তু বৃদ্ধি পায় যায়। মানে সে প্রভাবকের কোনো রকমের কি বলে, প্রভাবকের কোনো প্রভাব সাম্যাবস্থায় নাই, কিন্তু বিক্রিয়ার হারে কিন্তু আছে। কারণ খুব ফাস্ট ফাস্ট তখন বিক্রিয়া করছে, খুব ফাস্ট ফাস্ট বিক্রিয়া করার সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, তাই না? খুবই ফাস্ট বিক্রিয়া করছে, তারপর সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। তার মানে প্রভাবকের কোনো ভূমিকা সাম্যাবস্থায় নাই, কিন্তু প্রভাবকের ভূমিকা বিক্রিয়ার হারে আছে। এই যে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো এই জিনিসটা কিভাবে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা।
কার কই প্রভাব কি কি আছে এটা আমি সুন্দর করে তোমাকে এমসিকিউ এর জন্য আমি সুন্দর করে লিখে দিব। এই যে আর 2 স্লাইড পরে লিখে দিব, এটাকে তুলে নাও তোমরা। ভাই কালকে ক্লাস আছে? ইয়েস, কালকে ক্লাস আছে। হ্যাঁ, এইটা তোমরা তুলে নাও, এরপর হচ্ছে আমি দেখাই দিতেছি। তুলছো? এই একজন হ্যাঁ বলো। ইয়েস, ডান। আচ্ছা চলো এখন ফার্স্ট ফার্স্ট আগাই। তাহলে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম এই জিনিসটা কার জন্য দেখবো? এই কে এর ভ্যালুর সাথে সম্পর্ক করে দেখবো। চলো, এই জিনিসটা আমরা এখানে দেখবো না, আমরা নতুন নতুন নিজের মতো করে পেজ নিব। প্রথম কথা, ধরো আসলে কে জিনিসটা কি? কে জিনিসটা হচ্ছে আসলে কে এফ ডিভাইডেড বাই কে বি, এটাও একটা। আবার এটা সার বলা যায় কি, উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। বিক্রিয়কের সক্রিয় ভর। আবার এই জিনিসটা যদি অ্যাকুয়াস কোন স্টেজের জন্য হয়, অ্যাকুয়াস স্টেজের জন্য বা কিংবা জলীয় অবস্থার জন্য, তখন ব্যাপারটা কিরকম? অ্যাকুয়াস কিংবা জলীয় অবস্থার জন্য হইলে এই কেসি, এই জিনিসটা হচ্ছে উপরে সিসি ডিডি ডিভাইডেড বাই এ এ বিবি। একটা ছোট্ট একটা ফিল করার চেষ্টা করো, একটা ফিলটা হচ্ছে এরকম যে ধরো তোমার কেসির মানটা হচ্ছে 50। এটা বলতে আসলে কি বুঝলা তুমি? যদি তোমার কেসির ভ্যালুটা 50 থাকে, এটা দ্বারা তুমি কি ফিল করলা? ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ আসছো? সমস্যা নেই, আমরা হচ্ছে মানে যা যা পড়াইতেছি ওগুলো সব রিভিশন দিয়ে দিয়ে পড়াইতেছি। ব্যাপারটা হচ্ছে এই যে কেসি, এই ভ্যালুটা 50, এই 50 বলতে তুমি কি বুঝো? দেখো, উপরে কে? উপরে হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। এই 50 মানে কি বোঝায় জানো? বিক্রিয়কের ঘনমাত্রা থেকে উৎপাদের ঘনমাত্রাটা 50 গুণ বেশি। তার মানে বিক্রিয়ক থেকে তো উৎপাদ উৎপন্ন হইতেছে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতে হইতে যেই মোমেন্টে বিক্রিয়কের থেকে উৎপাদের পরিমাণটা 50 গুণ হয়, ওই মোমেন্টে জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে জয়েন করো। তাহলে কি বললাম আমি? কেসি ইজ ইকুয়াল টু 50 মানে কি বুঝাইতেছে? উপরে হচ্ছে কার? উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর। তার মানে কেসি ইজ ইকুয়াল টু 50 মানে বিক্রিয়কের সক্রিয় ভরের থেকে উৎপাদের সক্রিয় ভর ডিরেক্টলি 50 গুণ। তার মানে বিক্রিয়কের বেশিরভাগ অংশ উৎপাদে পরিণত হওয়ার পর জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। তাহলে তোমাকে যদি কেসি ইজ ইকুয়াল টু 50 বলে কেউ প্রশ্ন করে যে আসলে কেসি ইজ ইকুয়াল টু 50, ওই সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বেশি না উৎপাদের পরিমাণ বেশি? যখনই সাম্যাবস্থা মানে বিক্রিয়ক আছে উৎপাদ আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট কেসি ইজ ইকুয়াল টু 50, বিক্রিয়কের পরিমাণ বেশি নাকি উৎপাদের পরিমাণ বেশি? জানো তো? কেসি ইজ ইকুয়াল টু 50 যদি হয়, বিক্রিয়কের পরিমাণ বেশি না উৎপাদের পরিমাণ বেশি? ইয়েস, অবশ্যই উৎপাদের পরিমাণ বেশি। কারণ 50 টাকার উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর। 50/1। মানে বিক্রিয়ক যদি এক পরিমাণ থাকে, উৎপাদ আছে সেখানে 50 গুণ, তার থেকে 50 গুণ বেশি উৎপাদ আছে। এইটা হচ্ছে আসলে আমাদের কেপি কেসির ফিজিক্যাল মিনিং। এমনিতে কেপি কেসি অনেক কিছু ম্যাথ করবো, তুমি কেপির মান ধরো, ধরো তুমি কেসির মান হুট করে পাইছো 2, এর মানে সাম্যাবস্থায় বিক্রিয়কের থেকে উৎপাদ দ্বিগুণ আছে। ধরো তুমি এখানে কোথাও পাইছো কেসির মান হচ্ছে 50, এর মানে সাম্যাবস্থায় বিক্রিয়কের থেকে উৎপাদ হচ্ছে 50 গুণ আছে। তুমি কি কেসির বা কেপির মান তুমি পাইছো হাফ, এর মানে কি বুঝাইতেছে? বুঝাইতেছে সাম্যাবস্থায় বিক্রিয়ক যতটুকু আছে উৎপাদ তার থেকে হাফ আছে। দেখছো এই জিনিসটা ফিল যখন করতে পারবা, তুমি যে প্রত্যেকটা কেপিকেসির ভ্যালু বের করবা, তখন তোমার কাছে এই জিনিসটা অনেক অর্থবহ লাগবে। না হলে এমনিতে কেপিকেসির ভ্যালু তুমি সব হাজার হাজার ম্যাথ করতে পারো, কেপিকেসি ফিল করতে পারো না। দেখবা যে আসলে কোন একটা জিনিস করে তুমি মজা পাবা না। বুঝছো এখন? এখন তুমি কিন্তু প্রত্যেকটা কেপিকেসি ভ্যালু বের করার পর মজা পাবা, তো ও আচ্ছা কেপি এত, এর মানে আসলে জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাইছে তখন বিক্রিয়ক এতটুকু ছিল, উৎপাদ এতটুকু ছিল। ক্লিয়ার? দেখছো? হ্যাঁ, এখন কিন্তু জিনিসটা অনেক ফিল করে করা যাবে। তাহলে দেখো, আমি ডিরেক্টলি টোটাল 3টা গ্রাফ আঁকাবো এখানে। এখানে টোটাল 3টা গ্রাফ আছে আমাদের। একটা গ্রাফ হচ্ছে, দেখি এই ফুল জিনিসটাকে কপি করি। হুম, এই কপি করা যায় না? না থাক, কপি করার দরকার নেই, এমনি লিখি। এটা একটা, আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম। ওকে, দেখো এখন মেইনলি আমরা এখন গ্রাফ দেখবো হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে টাইম, কনসেন্ট্রেশনের সাথে টাইম, কনসেন্ট্রেশনের সাথে টাইম।
তার মানে আসলে ব্যান্ড ব্যাপারটা কি জানো, সময়ের সাথে সাথে তোমাদের কনসেন্ট্রেশন কেমনে করে চেঞ্জ হইতেছে, ওই উৎপাদের বিক্রিয়কের এই জিনিস, এই গ্রাফটা দেখবে, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা, এখন তোমরা কিন্তু কেপিকেসির ফিজিক্যাল মিনিং বুঝো। আমি যদি তোমাকে বলি এই গ্রাফটা হচ্ছে কেসি ইজ গ্রেটার দেন 1 এর জন্য, তাহলে উৎপাদের পরিমাণ বেশি না বিক্রিয়কের পরিমাণ বেশি? ফার্স্ট ফার্স্ট, কেসি ইজ গ্রেটার দেন যদি 1 হয়, আমার সেই সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বেশি না বিক্রিয়কের পরিমাণ বেশি? কার? উৎপাদের পরিমাণ বেশি। গুড। তার মানে একদম বিক্রিয়ার শুরুতে যখন তোমার টাইম জিরো, তখন সব থেকে বেশি কনসেন্ট্রেশন কার ছিল? বিক্রিয়কের। মানে সব কনসেন্ট্রেশনই তো তখন বিক্রিয়কের ছিল, উৎপাদও তখন তৈরি হয় নাই। তাহলে বিক্রিয়কের কনসেন্ট্রেশন একদম সর্বোচ্চ ছিল, আর টাইম ইজ ইকুয়াল টু জিরোতে তোমার উৎপাদের কনসেন্ট্রেশন একদম শূন্য ছিল। এখন মেন কথা, এখানে আমরা বুঝতে পারবো আসলে সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থায় তোমার রিয়াকশন রেটটা সমান হওয়া লাগে, আর এফ আর আর ভির ভ্যালুটা সমান হওয়া লাগে। বাট কখনোই কি বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সমান হওয়া লাগে? না। বিক্রিয়ক উৎপাদের পরিমাণটা আনচেঞ্জড থাকা লাগে, কিন্তু কখনোই সমান হওয়া লাগে না। ক্লিয়ার? মানে এমন একটা স্টেজে তুমি আসবা, এরপর বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রায় কোনো চেঞ্জ হবে না। ভাই ও 7 আর ও 3 হয়ে আছে, এখনো 7 আর 3, আজ থেকে 2 বছর পরেও 7 আর 3। এরকম স্টেজ হচ্ছে তোমার জন্য সাম্যাবস্থা। ক্লিয়ার? তার মানে আস্তে আস্তে করে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, কমতে 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 এই জায়গায় চলে এসে পড়বে, তারপর জিনিসটা আনচেঞ্জড হয়ে যাবে একটা টাইমে। আর তুমি যেহেতু বলছো কেসি ইজ গ্রেটার দেন 1, মানে বিক্রিয়কের পরিমাণ বেশি না উৎপাদের? ইয়েস। তাহলে জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাবে কখন? যখন বিক্রিয়কের উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের থেকে বেশি হবে। এই যে এরপর ঘনমাত্রা আনচেঞ্জ না, কোন জায়গা থেকে? এই জায়গা থেকে তোর এদের ঘনমাত্রাটা আনচেঞ্জড। এই স্টেজটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। মানে এই যে এরপর থেকে দেখো ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় নাই। বাট ঘনমাত্রা যে চেঞ্জ হয় নাই, তখন কার পরিমাণটা বেশি? উৎপাদের পরিমাণটা বেশি, বিক্রিয়কের পরিমাণটা কম। এই জন্যই তো কেসি ইজ গ্রেটার দেন 1। এখন আসো, যখন কেসি ইজ লেস দেন 1, এইটার জন্য তোমার চিত্রটা কেমন হবে? কেসি ইজ লেস দেন যখন 1, তখন বিক্রিয়কের পরিমাণ বেশি না উৎপাদের? এই বিক্রিয়ক না উৎপাদ? কেসি ইজ লেস দেন 1 যখন হবে, তখন তোমাকে সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণটা উৎপাদের থেকে বেশি। তার মানে জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাইছে, বাট বিক্রিয়কের 50%ও আমার উৎপাদে পরিণত হয় নাই, তাহলে বিক্রিয়কের পরিমাণটা উৎপাদের থেকে বেশি আছে। এই জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাবে, এই যে ঘনমাত্রা আনচেঞ্জড, কিন্তু এই জায়গাটা আমার আনচেঞ্জড অবস্থায় বা যখন সাম্যাবস্থা, এই যে এই স্টেজটা তার জন্য সাম্যাবস্থা, সাম্যাবস্থায় আমার বিক্রিয়কের পরিমাণটা উৎপাদের থেকে বেশি। ক্লিয়ার? এটা থেকে ইকুইলিব্রিয়াম স্টেজ শুরু। এরপর থার্ড কেস, এটাতে হচ্ছে কেসি ইজ ইকুয়াল টু 1। তাহলে কেসি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, বিক্রিয়কের পরিমাণ বেশি না উৎপাদের পরিমাণ বেশি? বিক্রিয়ক বেশি না উৎপাদ বেশি? ভাই সমান সমান। তার মানে এখন জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাবে, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এখন ওর সাম্যাবস্থায় পৌঁছাবে একদম সমান সমান ভ্যালুর জন্য। বুঝছি। এটাও আমার আরেকটা সাম্যাবস্থা, বাট এই সাম্যাবস্থাটা কখন? যখন আমাদের বিক্রিয়ক আর উৎপাদ সমান সমান। মানে মেইন কথা তিনটা জিনিসই হইতে পারে। ভাই ও যদি বিক্রিয়ক আর উৎপাদ যদি সমান সমান থাকে, হ্যাঁ তাও হইতে পারে সাম্যাবস্থা, বাট ওইটা একটা কেস। টোটাল তিনটা কেস হওয়া সম্ভব সাম্যাবস্থার জন্য, এটার মধ্যে এটা একটা কেস। বুঝাইতে পারছি? এই জিনিসটা এখন তুলে নাও, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। এটা এক্সামে আসবে, এটা 100% এক্সামে আসবে, এই গ্রাফগুলা লিখে দিলাম। এই গ্রাফগুলো 100% এক্সামে আসবে। তুসি, তুলা শেষ হলে বইলো, মেইন কথা, কম জিনিস শিখো ভাই, বাট যেটা শিখবা বুঝে বুঝে শিখবা। বুঝছো? ইয়েস। আমি এই জিনিসটাতে অনেক বেশি পরিমাণে বিশ্বাসী, সেটা হচ্ছে আমি শিখবো অনেক কম জিনিস, এত এক্সট্রা কোনো ম্যাথ করবো না প্রয়োজনে। প্রয়োজনে হচ্ছে মানে মানে অনেক অনেক থিওরি টিউরি এগুলো কোনো কিছু শেখার দরকার নেই, বাট যেটুকু শিখবো ওইটা যেন আমি ফিল করতে পারি। আমি কেপি কেসির 1000টা ম্যাথ করে ফেলবো, বাট কেপির ফিজিক্যাল মিনিংটা কি, কেসির ফিজিক্যাল মিনিংটা কি? কেউ তোমাকে হুট করে জায়গায় জিজ্ঞেস করো, আচ্ছা ঠিক আছে এটা কেসির মান বের করছো তুমি, 1 × 10⁻³ আসছে, এটা বলতে তুমি কি বুঝলা? তুমি যদি অ্যান্সারটা বের করতে না পারো যে আমি কি বুঝলাম, তাহলে কিন্তু আসলে সেই ম্যাথটার কোনো মিনিং নাই। বুঝতে পারছি এবার? না। বুঝছি। চলো নেক্সটে যাই। এরপর আচ্ছা এটা ডান। নেক্সট,
এখান থেকে এমসিকিউ শুরু। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটা? রাসায়নিক সাম্যাবস্থার বিক্রিয়া সমাপ্তি। জীবনও না, বিক্রিয়া সমাপ্তি হইলে হ্যাঁ, এই ঠিক আছে, একটা বৈশিষ্ট্যের জন্য বিক্রিয়া সমাপ্তি, হ্যাঁ ঠিক আছে। তারপর বিক্রিয়ার একমুখিতা, এটা কখনোই না। প্রভাবকের প্রয়োজনীয়তা, সাম্যাবস্থায় কখনো প্রভাবক খাটে না। সাম্যের স্থিতিশীলতা, বিক্রিয়ার সমাপ্তি, আচ্ছা হ্যাঁ, বিক্রিয়ার সমাপ্তি কখনো ঘটে না কেন? কারণ রাসায়নিক সাম্যাবস্থা অলওয়েজ হচ্ছে অসম্পূর্ণ বিক্রিয়া হয়ে থাকে। বিক্রিয়ার সমাপ্তি বলতে না, কিছু কিছু সময় এটাকে আসলে বিক্রিয়ার সমাপ্তি বলা হয়, কারণ আসলে এটা একটা উভমুখী বিক্রিয়া, তো এই বিক্রিয়াটা পরবর্তীতে আর কখনো চলে না। বাট মেইন ব্যাখ্যাটা কিন্তু একদম নিচে লাস্ট লাইনে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সাম্য স্থিতিশীলতা। সাম্য কতক্ষণ পর্যন্ত স্থিতিশীল? সাম্য কতক্ষণ পর্যন্ত স্থিতিশীল? যতক্ষণ পর্যন্ত তাপ, চাপ, ঘনমাত্রার কোনো চেঞ্জ নাই। বুঝছি? তারপর রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটা? সাম্যের স্থায়িত্ব, এটা অবশ্যই একটা শর্ত। উভয় দিকে সুগম্যতা, একমুখী থেকে একমুখী থেকে কি বলে, মানে পশ্চাৎমুখী থেকে সম্মুখমুখী হবে, সম্মুখমুখী থেকে পশ্চাৎমুখী হবে, মানে উভয় দিকে সুগম্যতা থাকবে। বিক্রিয়ার সম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। এই যে বিক্রিয়ার সম্পূর্ণতা, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটা? এই যে বিক্রিয়া সম্পূর্ণতা, এটা রাসায়নিক বিক্রিয়ার শর্ত না। কেন? কারণ কখনোই, কখনোই সকল উৎপাদ বা সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। বুঝছি? এরপর এমসিকিউ গুলো আমার সাথে সলভ করো। কোনটি সাম্যাবস্থা শর্ত? একমুখিতা, উভমুখিতা, গতিহীনতা, প্রভাবকের উপর নির্ভরশীলতা। কোনটা সাম্যাবস্থা শর্ত? এই এই মাঝখানে একজন ডি বলে ফেলছে, প্রভাবকের উপর নির্ভরশীলতা। সাম্যাবস্থা কখনোই প্রভাবকের উপর নির্ভর করে না, প্রভাবক সাম্যাবস্থাকে ত্বরান্বিত করে। কিরকম? হয়তো আগায় নিয়ে আসে, অথবা পিছায় নিয়ে আসে। অ্যান্সার কি? উপমুখিতা। তারপর এ আর বি রিয়াকশন করে যখন আমার এ বি উৎপন্ন করলো, ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। বিক্রিয়াটিতে প্রভাবক ব্যবহার করলে হার পরিবর্তন হবে, সাম্য ধ্রুবক পরিবর্তন হবে, বিক্রিয়া থেমে যাবে, সাম্যাবস্থা পরিবর্তিত হবে। চলো, কোনটা কি কি কিসের কিসের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা জিনিস এই স্লাইডে লিখে দিব। এই স্লাইডে না, এই নতুন স্লাইডে লিখে দিই। তাহলে ফার্স্টের দিকে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এইটা একদম এমসিকিউ এর জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এই চারটা। বিক্রিয়ার হার কার কার উপর ডিপেন্ড করে? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ডিপেন্ড করে ভাই তিনটা জিনিসের উপর। বিক্রিয়ার হার ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে কি কি, মেইনলি হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, এরপর হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, তারপর প্রেশার, ভলিউম আছে, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে প্রভাবক। ঠিক আছে? আচ্ছা, তারপর আসলে হচ্ছে আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি প্রভাবকের উপর ডিপেন্ড করে? করে না। সাম্যাবস্থা ডিপেন্ড করে ভাই তিনটা জিনিসের উপর। সেটা হচ্ছে প্রেশার, ভলিউম, টেম্পারেচার। প্রেশার মানে যে চাপ, তাপ, ঘনমাত্রা আর কি। প্রেশার, তারপর হচ্ছে ভলিউম, এই ভলিউম না, প্রেশার, টেম্পারেচার, টেম্পারেচার, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন। তারপর হচ্ছে সাম্যাবস্থাগুলো, এখন হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক ডিপেন্ড করে মাত্র একটা জিনিসের উপর, সেটা হচ্ছে টেম্পারেচার। এই তুললে না, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা একদম লিখছো? তাহলে আমাদের বিক্রিয়ার হার টোটাল তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন, একদম শুরুর দিকে বলছিলাম বিক্রিয়ার হার কিভাবে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কারণ ভাই বিক্রিয়ার হার জিনিসটা কি? তোমার উৎপাদের বা বিক্রিয়কের ঘনমাত্রা যত কম, বিক্রিয়ার হার তত কম হবে, তার মানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে।
টেম্পারেচার উপর ডিপেন্ড করে কোন সূত্রের মাধ্যমে? আরহিনিয়াস সূত্রের মাধ্যমে। তোমাদের এটা নাই, বাট মনে রাখো বিক্রিয়ার হার জিনিসটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে। প্রভাবকের উপর অবশ্যই বিক্রিয়ার হার ডিপেন্ড করে। মাত্রই তো দেখলাম, তুমি যদি প্রভাবক ইউজ করো, ধনাত্মক প্রভাবক, তাহলে কি বিক্রিয়াটা খুব দ্রুত হইতেছে, তার মানে রেট বেড়ে যেতেছে, রিয়াকশন রেট। তাহলে বিক্রি প্রভাবকের উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে। এরপর সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কেবলমাত্র তাপ, চাপ আর ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, যেটা আমরা লাস্টে তেলের নীতিতে পড়ে আসছো। লাস্টে তেলের নীতি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতে। লাস্টে তেলের নীতি কার জন্য খাটে? সাম্যাবস্থায় খাটে। তাহলে লাস্টে তেলের নীতি কখন চেঞ্জ হইতো? তাপ, চাপ আর ঘনমাত্রা পরিবর্তনে। অন্য কোনো কিছুতে হইতো না। তাহলে সাম্যাবস্থা কেবলমাত্র এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। এরপর সাম্য ধ্রুবক, অর্থাৎ কেপিকেসি, এরা কেবলমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এছাড়া আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। বুঝছি? লিখছো? চলো এখন দেখি এমসিকিউ সলভ করো। এখন এমসিকিউ সলভ করো। প্রথম কথা, তুমি কি করছো? প্রভাবক কি ব্যবহার করছো? প্রভাবক ব্যবহার করলে কি সাম্য ধ্রুবক পরিবর্তন হবে? না, কারণ সাম্য ধ্রুবক কেবলমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, কেবলমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তুমি চেঞ্জ করছো কাকে? তুমি ইউজ করছো কাকে? প্রভাবক। তার মানে সাম্য ধ্রুবক পরিবর্তন হবে? না, হবে না। বিক্রিয়া থেমে যাবে। ভাই, প্রভাবক ইউজ করলেও বিক্রিয়া সাম্যাবস্থার আসলে কোনো চেঞ্জ হয় না। কোন একটা সম্মুখমুখী বিক্রিয়া থাকলে, কি বলে, সাম্যাবস্থায় থাকা কোনো বিক্রিয়া থাকলে প্রভাবক ইউজ করলে তার সাম্যাবস্থার কোনো চেঞ্জ হয় না। আগে হয় কিংবা পরে হয়। তার মানে ভাই, প্রভাবক ইউজ করলে বিক্রিয়া থেমে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। এরপর সাম্যাবস্থা পরিবর্তিত হবে না, বরং ত্বরান্বিত হবে আর কি। কি প্রভাবক ইউজ করছে কোনো বলা নাই যে ধনাত্মক না ঋণাত্মক, না, মানে মেন কথা বরং ত্বরান্বিত হবে, হয়তো আগে যাবে না হলে পরে যাবে। তাহলে চেঞ্জ হবে এটা কি? চেঞ্জ হবে হচ্ছে বিক্রিয়ার হার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নিচের কোনটি একমুখী বিক্রিয়া শর্ত? হার পরিবর্তন হবে, সাম্য ধ্রুবক পরিবর্তন হবে, বিক্রিয়া থেমে যাবে, সাম্যাবস্থা পরিবর্তিত হবে। একমুখী বিক্রিয়া শর্ত, বিক্রিয়া থেমে যাবে। বুঝছি? এরপর এই যে লাসা-তিলের নীতি। লাসা-তিলের নীতি কার জন্য খাটে? লাসা-তিলের নীতি কার জন্য খাটে? লাসা-তিলের নীতি খাটে হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থায়। লা সাথে লিয়ার নীতি, এটা অ্যাপ্লিকেবল হয় বিক্রিয়ার সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় তুমি যদি তাপ, চাপ আর ঘনমাত্রা পরিবর্তন করো, তাপ, চাপ এবং যদি তুমি ঘনমাত্রা পরিবর্তন করো, পরিবর্তন করো, তখন। তাহলে লাসা তেলের নীতিটা কখন খাটে? যখন তুমি তাপ, চাপ, ঘনমাত্রা, বিক্রিয়ার সাম্যাবস্থা, যখন তুমি তাপ, চাপ, ঘনমাত্রা দিবা, তখন সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যাবে। এখন সাম্যাবস্থা ভাই চেঞ্জ হয়ে গেলে ও কিভাবে রিয়্যাক্ট করবে? ও সম্মুখে যাবে, নাকি পিছের দিকে যাবে, নাকি কি করবে? এই নীতিটা মূলত নির্ধারণ করে দিয়ে গেছে লাসা তেলিয়া। বিজ্ঞানীর নাম হচ্ছে লাসা তেলিয়া। ও নীতিটা নির্ধারণ করে দিয়ে গেছে যে সাম্যাবস্থার উপর তাপ, চাপ আর ঘনমাত্রা, ভাই তুমি এই তিনটা দিলে তো সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যাবে। মানে তখন আর সাম্যাবস্থা থাকবে না। সাম্যাবস্থা না থাকা মানে কি? রেট অফ ফরওয়ার্ড হয়তো বেশি থাকবে, নাহলে রেট অফ ব্যাকওয়ার্ড হয়তো কম থাকবে, বা এটা বেশি থাকবে। তখন এটা তো আবার সাম্যাবস্থায় আসতে যাবে। তখন কিভাবে আসবে? যেই রকম রিয়াকশন সেটা দিবে, সেই জিনিসটা নির্ধারণ করতেছে লাসা-তেলিয়া। তাহলে কি করবে? উদ্দীপকের বিক্রিয়াটির ক্ষেত্রে, এই উদ্দীপকের বিক্রিয়া কই? আরে, উদ্দীপকের বিক্রিয়াটা নেই। চলো আরেকটা কোশ্চেনে সলভ করি। মেইনলি পিসিএল 5 থেকে পিসিএল 3 এর সিএল টু উৎপন্ন করতেছে। ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 124 কিলো জুল পার মোল। এটা তাপ উৎপাদী না তাপ হারি? এটা হচ্ছে ভাই তাপ হারি রিয়াকশন। আফারি। এরপর কি প্রশ্ন করছে? বিকেটিতে চাপ হ্রাস করলে, ও আচ্ছা, মানে সাম্যাবস্থায় চাপের প্রভাব নিয়ে বলছে। দেখো তাহলে রিয়াকশনটা লিখি আমি। পিসিএল 5 থেকে রিয়াকশন করে সেখান থেকে আমাদের পিসিএল 3 আর সিএল 2 উৎপন্ন হয়েছে। এখন এখানে চাপ কত? আমি যদি এখানে টোটাল মোল সংখ্যা বের করতে চাই, এখানে মোল সংখ্যা কত? এখানে মোল সংখ্যা কত? বিক্রিয়কে 1 আর উৎপাদে 2। ইট মিনস এখানে চাপের প্রভাব বিদ্যমান। চাপের প্রভাব বিদ্যমান। ঘটনা কি হইলো? এখানে পাত্রের মধ্যে তোমাকে প্রেসার দিতেছে 1 মোল গ্যাস। এটা যদি গ্যাসের উপর থেকে, তাহলে 1 মোল গ্যাস। আর এখানে পাত্রের মধ্যে প্রেসার দিতেছে কে? 2 মোল গ্যাস। তাহলে চাপটা কোথায় বেশি? চাপটা হচ্ছে বিক্রি উৎপাদে বেশি। তাহলে এখানে অবশ্যই চাপের প্রভাব বিদ্যমান। তুমি কি করছো? চাপ হ্রাস করছো। তাহলে তুমি যখন চাপটাকে হ্রাস করলা, চাপ হ্রাস করলে সিস্টেমটা চাবে,
সিস্টেম চাবে চাপ বৃদ্ধি করে। এখন দেখো, তুমি যখন চাপ হ্রাস করছো ভাই, চাপ হ্রাস করা মানে কিন্তু ও আসাম অবস্থায় নাই, কারণ তাপ চাপ ঘনমাত্রা চেঞ্জ করলে সমস্যা চেঞ্জ হয়ে যায়। তাহলে তুমি যখন চাপ হ্রাস করছো তখন সিস্টেম চাবে চাপ বৃদ্ধি করে ইকুইলিব্রিয়ামে আসতে। বুঝছি। তাহলে সিস্টেম চাপে চাপ বৃদ্ধি করে ইকুইলিব্রিয়াম আসছে। এখন ভাই চাপ বৃদ্ধি কই পাবে? তুমি এখান থেকে এখানে গেলে চাপ বাড়বে, নাকি এখান থেকে পিছিয়ে চলে আসলে চাপ বাড়বে? ভাই এখান থেকে এখানে গেলে এক চাপটা দুই চাপ হয়ে যাবে, আর এখান থেকে পিছিয়ে আসলে দুই চাপটা এক চাপ হয়ে যাবে। তোমার কি লাগবে? চাপ বেশি লাগবে, কারণ তুমি তো চাপ কমায় ফেলছো। তাহলে সিস্টেম চাপে চাপ বৃদ্ধি করে ইকুইলিব্রিয়ামে আসছে। এখন চাপ বৃদ্ধি করার সুযোগ কই? চাপ বৃদ্ধি করার সুযোগ কই? যদি তুমি ফরওয়ার্ড রিঅ্যাকশনে যাও। কারণ আমি দেখলাম এই রিয়াকশনে ভাই, সব রিয়াকশনে যে ফরওয়ার্ড রিয়াকশনে গেলে চাপ বৃদ্ধি পাবে তা নাও হইতে পারে, বাট এই রিয়াকশনে দেখলাম তুমি যখন রিয়াকশন ফরওয়ার্ডে যাবা তখন তোমার চাপ বৃদ্ধি হবে। এইটি হচ্ছে লাসেতিলের নীতি, যে কিভাবে সে রিয়াক্ট করবে। তাহলে কি হবে? বিক্রিয়াতে চাপ হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হওয়া মানে সিএল2 এর পরিমাণ বৃদ্ধি পাবে, ইয়েস। বিক্রিয়া সম্মুখমুখী হয়, ইয়েস। কেপি এর মান বৃদ্ধি পায়। ভাই এরাই যদি বৃদ্ধি পায় বা বিক্রিয়াটা যদি সম্মুখমুখী হয় তাহলে অবশ্যই কেপি এর মান বৃদ্ধি পাবে। সো অ্যান্সার কি? খ। এই এই অ্যান্সার ডি। এই অ্যান্সার কি ডি? অ্যান্সার ডি হবে। তাপচাপ ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি করলে কি তোমার কেপিকেসির মান চেঞ্জ হয়? কেপিকেসির মান চেঞ্জ হয়? জীবনেও না। তাহলে কি হবে? অ্যান্সার ক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এই আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম তোমাদের অ্যান্সার দেখে। বুঝছি এখন। এরপর নেক্সট প্রশ্ন। উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? আসো বিক্রিয়াটা দেখি। তাহলে বিক্রিয়াটিতে কার কার প্রভাব আছে ফার্স্টে এটা দেখা লাগবে। তাপসার ঘনমাত্রা, তাহলে উড়া উড়া চেঞ্জ করলে আমার উৎপাদের পরিমাণ বাড়বে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য। তাহলে যদি আমি এখানে বিক্রিয়াটা লিখি, এ গ্যাসিয়াস, সেখান থেকে আমার বি গ্যাসিয়াস আর জেড গ্যাসিয়াস উৎপন্ন হইলো, তার সাথে তাপ। ওকে ঠিক আছে, তাহলে ফার্স্টে আসো। বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে ভাই তোমার উৎপাদ বৃদ্ধি করা লাগবে। তাহলে অলরেডি বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। কখন বিক্রিয়াটা পশ্চাৎমুখে যাবে? তার মানে তুমি যদি উৎপাদ বৃদ্ধির জন্য, দাঁড়াও দেখি, তাহলে ফার্স্ট থেকে দুটি ইনসাইড লিখি। ফার্স্ট হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়া। তারপর চাপের প্রভাব বিদ্যমান, চাপ কোথায় আছে? উৎপাদে চাপের সংখ্যা বেশি, তাহলে উৎপাদের মোল সংখ্যা অধিক। উৎপাদের মোল সংখ্যা অধিক। তার মানে আমি ভাই এটুকু চাপের প্রভাব পাই গেছি, তাপের প্রভাব পাই গেছি। এখন লেখো, অধিক উৎপাদ প্রাপ্তির জন্য তুমি কি কি করবা? ফার্স্টে তুমি হচ্ছে তাপমাত্রা হ্রাস করবা। তাপ হ্রাস করলে, তুমি যখন তাপমাত্রা হ্রাস করবা তখন লাশ-সাতিলিয়ার নীতি অনুযায়ী ও কি চাবে? ভাই ও ঠিকঠাক হইতে চাবে। তুমি ওকে তাপমাত্রা হ্রাস করতে, তাহলে ও তাপমাত্রা বৃদ্ধি করতে চাবে। তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে ওর ফরওয়ার্ডে যাওয়া লাগবে, কারণ ফরওয়ার্ডে গেলে তাপ উৎপন্ন হয়। তাহলে তাপ হ্রাস করলে তাপ বৃদ্ধির জন্য, তাপ বৃদ্ধির জন্য রিয়াকশন ফরওয়ার্ড হবে, রিয়াকশন সম্মুখমুখী হবে। তাই উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট, উৎপাদ বৃদ্ধি। এরপর তুমি যদি তাপের সাথে দেখো, চাপের প্রভাব কই? চাপ কই বেশি? চাপ ও ভাই আমার উৎপাদে বেশি। তাহলে ঠিক একইভাবে আমি যদি চাপ ও যদি হ্রাস করি, চাপ হ্রাস করলে ঠিক একই কারণে চাপ বৃদ্ধি করতে চাবে। এখন চাপ বৃদ্ধি করবে কিভাবে? যদি সম্মুখমুখী বিক্রিয়া যায় তাহলে তো চাপ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। বিক্রিয়াটা যখনই সম্মুখমুখী হবে ইট মিনস তোমার উৎপাদ বৃদ্ধি পাবে। বুঝছি। এরপর তাহলে তাপ চাপের প্রভাবটা লিখলাম, এখন লাগবে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রাটা কিরকম? তুমি যদি খুব নর্মাল, ঘনমাত্রার প্রভাবটা কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে তুমি যদি উৎপাদের বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো, তখন বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক আরো বেশি বেশি পরিমাণে উৎপাদ উৎপন্ন হবে। এই কে জানি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড বের করছো? আচ্ছা, কনসেন্ট্রেশনের ব্যাপারটা আরো ইজি। তুমি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করে দাও, তাহলে ভাই উৎপাদের পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কিরকম? বিক্রিয়কের কনসেন্ট্রেশন বাড়াইলেই উৎপাদ বাড়বে। বিক্রিয়কের কনসেন্ট্রেশন বৃদ্ধি করলেই উৎপাদ বাড়বে। না, তখন বেশি বেশি উৎপাদ উৎপন্ন হবে, বেশি বেশি বিক্রিয়ক ভাঙবে, বেশি বেশি উৎপাদ উৎপন্ন হবে। বুঝছি।
তাহলে তুলে নাও এটা। এই প্রশ্নটা না অনেক আসে বুঝছো, এই অধ্যায়ের খ নাম্বারের প্রশ্নই হইতেছে এটা, লাসাতিলিয়ান নীতি। গ্যাসের কনসেন্ট্রেশন বাড়ানো কি পসিবল? কনসেন্ট্রেশন মানে হচ্ছে আসলে কি ঘনমাত্রা, মানে সেম জায়গায় তুমি আগের থেকে বেশি পরিমাণে গ্যাস দিবা, তাই না? কনসেন্ট্রেশন জিনিসটা কি ভাই? ঘনমাত্রা। এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। সেম পরিমাণ আয়তনে তুমি আগের থেকে বেশি পরিমাণ গ্যাস দেওয়া মানে কি গ্যাসের কনসেন্ট্রেশন বৃদ্ধি করা। হ্যাঁ, এটা তো অবশ্যই পসিবল। বুঝছি। লিখছি। ডান। ওকে, নেক্সট আসো। উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদে লাসা-তেলের নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। এটা কি? হু বুঝলাম ভাই। এটা মেইনলি কি টাইপের বিক্রিয়া? এটা হচ্ছে তাপ উৎপাদী না তাপ হারি? এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে একদম ফার্স্ট, খুবই শর্ট করে বলি, লাসা-তেলের নীতি প্রয়োগ করে উৎপাদের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, তাহলে তাপ হারি বিক্রিয়া। তুমি যদি তাপ হারি বিক্রিয়া হয়, তাহলে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে রিয়াকশনটা কি হবে? সম্মুখমুখী হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে রিয়াকশনটা সম্মুখমুখী হবে, ইট মিনস উৎপাদ বৃদ্ধি পাবে। রিয়াকশনটা সম্মুখমুখী হবে, আর হচ্ছে উৎপাদ বৃদ্ধি পাবে। বুঝলাম প্রথমটা। এরপর সেকেন্ড কেস। চলো, এখানে চাপের পরিমাণ, চাপের প্রভাবটা কই বেশি? চাপের পরিমাণটা আসলে উৎপাদে বিক্রিয়কে বেশি। বিক্রিয়কে যদি বেশি হয়, তাহলে তুমি যদি এখানে চাপ বৃদ্ধি করো, তাহলে ও চাপ হ্রাস করতে যাবে। তাহলে চাপ বৃদ্ধি করলে চাপ হ্রাস করার জন্য কই যাবে? রিয়াকশন ফরওয়ার্ড হবে, বা রিয়াকশনটা সম্মুখমুখী হবে। তখন তোমার এই ফরওয়ার্ড রিয়াকশন বাড়বে, তখন তোমার উৎপাদ বাড়বে। বুঝছি? ক্লিয়ার? হ্যাঁ, তাপ উৎপাদী হবে। কি লিখছি? আরে, আরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, আমার পক্ষে তো কোনো ব্যাপার না এটা। দাঁড়াও। এই, তোমরা কি বলতেছো? কে বলতেছো তাপ উৎপাদী হবে? এই, কে বলতেছো তাপ উৎপাদী হবে? এইটা তো কিন্তু কি বলতেছো এগুলা? ডেল ইজ পজিটিভ না? ডেল ইজ পজিটিভ থাকলে তাপ উৎপাদী হয় না তাপ হারি হয়? এই যে তাপ হারি হয়। কি উল্টা পাল্টা বলতেছো তোমরা, এগুলো কি পড়লা তোমরা এতদিন? এই যে ডেল ইজ পজিটিভ না, ডেল ইজ পজিটিভ থাকলে কি হবে? অবশ্যই তাপ হারি হবে। ঠিক আছে না? এই তোমরা লিখতে বুঝতে ভুল করছো। দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক। বুঝছি। ক্লিয়ার? এই এগুলা বাচ্চাকালে পড়াশোনা, এগুলা ক্লাস 9 10-এ পড়ে আসছো তোমরা, এগুলা কি শিখাইতেছো আমারে? এরপর এইটাও সেম একই। বাদ। ডান। এগুলা পড়ে টাইম নষ্ট করা যাবে? এগুলা পড়ে টাইম নষ্ট করা যাবে না, আমার পড়ায় টাইম নষ্ট করা যাবে না, বাট তোমাদের পড়া লাগবে কিন্তু। কেন জানো? কারণ এইগুলা থেকেই ভাই খ নাম্বার প্রশ্ন আসে, এটা মিস করা যাবে না। এটাও ডান। দেখো কতগুলো প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ডে। এরপর গত বছর মানে 23 ব্যাচে, 23 ব্যাচে শুধুমাত্র এই যে লাসা তেলের নীতি থেকে ঢাকা বোর্ডেও প্রশ্ন আসছে, সিলেট বোর্ডেও প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ডেও প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ডেও প্রশ্ন আসছে, আরো হয়তো প্রশ্ন আসছে, বাট এতগুলো প্রশ্ন আর দিবে কেমনে? আর কনসেন্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে তুমি যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা, তখন অনেক বেশি পরিমাণে বিক্রিয়ক থাকবে। ভাই 2 মোল বিক্রিয়ক থেকে ধরো 3 মোল উৎপাদ উৎপন্ন হয়, তাহলে 4 মোল দিলে আগের থেকে দাও মোল উৎপন্ন হবে। তাহলে মেন কথা, বিক্রিয়কের পরিমাণ যত বাড়াবা, উৎপাদের ঘনমাত্রা তত বাড়বে, কারণ তখন তোমার এই জিনিসটা উৎপন্ন হবে তত বেশি। বুঝছি? চলো সেকেন্ড ক্লাসে। কিউট না? আচ্ছা, সাম্যধ্রুবক, অলরেডি সাম্যধ্রুবকের ভাই সবকিছু আমাদের পড়া শেষ। সাম্যধ্রুবকের মেইনলি হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, কে ইকুইলিব্রিয়াম থেকে আসলে আমাদের কেসি যখন অ্যাকোয়াস, আর এখান থেকে আসলে কেপি যখন আমাদের জিনিসটা প্রেশার। তাহলে চলো এখান থেকে ভরক্রিয়া সূত্র, ভাই এটা আমরা অলরেডি অনেকবার পড়ে ফেলছি। ভরক্রিয়া সূত্রটা বিক্রিয়ার হার ডিপেন্ড করে আসলে বিক্রিয়কের সক্রিয় ভরের উপর। যদি আমি ফরওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলি তাহলে বিক্রিয়কের সক্রিয় ভর, যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলি তাহলে উৎপাদের সক্রিয় ভর। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোট ডিভাইডেড বাই আয়তন, এটা হচ্ছে লিটারে। এখন ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু মেইনলি হচ্ছে এন ডিভাইডেড বাই ভি। কথা হচ্ছে এনটা কার? কারেন্ট। ঘনমাত্রা কখন হয়? যখন একটা দ্রবণ হয়। এই এনটা আসলে কার? দ্রব, দ্রাবক না দ্রবণ, কার?
সব থেকে বেশি ঝামেলা লাগে তোমাদের এখানে, সেটা উপরে এনটাকে, এই এনটা হচ্ছে দ্রবক, আর নিচে ভিটাকার, ভিটা হচ্ছে দ্রবণ। বুঝছি? তাহলে দ্রব ডিভাইডেড বাই দ্রবণ, এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এরপর আসে আংশিক চাপ। আংশিক চাপ হচ্ছে মোট মোট চাপ গুণন হচ্ছে মোল ভগ্নাংশ। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি দেখাই। ধরো আমাদের কাছে এটার মধ্যে এইচ টু আছে হচ্ছে 3 মোল, 3 মোল এইচ টু, তারপর এখানে হচ্ছে আমাদের 4 মোল এন টু, আর আছে হচ্ছে 3 মোল হিলিয়াম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকে কি পাত্রের গায়ে প্রেসার দিতেছে। এই 3 মোল হাইড্রোজেন মিলে পাত্রের গায়ে প্রেসার দিতেছে, আবার এখানে 4 মোল নাইট্রোজেন মিলেও কিন্তু পাত্রের গায়ে প্রেসার দিতেছে। ওকে। আবার 3 মোল হিলিয়াম মিলেও কিন্তু পাত্রের গায়ে প্রেসার দিতেছে। এখন আমি তোমাকে বললাম যে এই পাত্রের মধ্যে যে টোটাল প্রেসারটা, সেটা আমি তোমাকে বাইরে থেকে মাইপে বললাম সেটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। 10 অ্যাটমসফিয়ার। এখন আমি তোমাকে এখান থেকে প্রশ্ন করলাম যে ভাই আলাদা করে হাইড্রোজেন কতটুকু প্রেসার দিতেছে, আলাদা করে নাইট্রোজেন কতটুকু প্রেসার দিতেছে, আলাদা করে হিলিয়াম কতটুকু প্রেসার দিতেছে। মানে পাত্রে যে টোটাল প্রেসার 10 এটিএম তুমি এখানে পাইলা, এখানে কার কার প্রেসারের যোগফল? এখানে হাইড্রোজেনের প্রেসার আছে, সাথে এখানে নাইট্রোজেনের প্রেসার আছে, সাথে এখানে হিলিয়ামের প্রেসার আছে। এই যে পি অফ হাইড্রোজেন, এটাকে আমরা বলি হাইড্রোজেনের আংশিক চাপ। এটি হচ্ছে এইচ টু এর আংশিক চাপ। বুঝছি? এই আংশিক চাপ আসলে বহুত কঠিন ভাবে বলা হয়, এই জিনিসটা কঠিন খুব একটা জিনিস না, এটা নর্মাল। এটা হচ্ছে এইচ টু এর আংশিক চাপ। এই যে এইচ পি অফ হিলিয়াম বলা, এটা আসলে কার আংশিক চাপ? এটা হচ্ছে হিলিয়ামের আংশিক চাপ। মানে প্রত্যেকটা এলিমেন্ট আসলে কি পরিমাণে চাপ দিতেছে, এটা হচ্ছে ওদের আংশিক চাপ। এখন এই আংশিক চাপটা বের হয় কেমনে? চলো, খুব নর্মালি এই সূত্র ছাড়াও আগে আমরা নর্মালি বের করার চেষ্টা করি। এখন দেখো যা দেওয়ার আছে তা সেম হবে অ্যান্সার। হ্যাঁ, কন্টিনিউ করবো নাকি রেকর্ডেড? আচ্ছা কন্টিনিউ করো। দেখো এটা তো নতুন টপিক শুরু করছি আমরা এখন থেকে। এই যে দেখো আমাদের মেইনলি সেকেন্ড ক্লাস এখান থেকে শুরু হয়েছে, তো তুমি এখনো চাইলে কন্টিনিউ করতে পারবে, সমস্যা নেই। তুমি মেন ব্যাপারটা হচ্ছে এই আংশিক চাপটা মূলত বেরটা করবো কই থেকে? তোমরা মধ্যে অলরেডি এখানে অ্যান্সার বলে দিচ্ছ যে যা দেওয়া আছে সেটাই। কিভাবে হয়েছে? আমি যদি এখান থেকে হাইড্রোজেনের আংশিক চাপটা বের করতে চাই, দেখো টোটাল মোল কত, এখানে টোটাল মোল কত? টোটাল মোল হচ্ছে 10। 10-এর মধ্যে হাইড্রোজেন কতটুকু? 3 মোল। প্রেশার কত? 10। তাই না? তাহলে টোটাল প্রেসারের 10 ভাগের 3 ভাগ প্রেসার দিতেছে হচ্ছে আমার এখানকার হাইড্রোজেন। তাহলে টোটাল প্রেসার কত এটিএম? 10 এটিএম। তাহলে টোটাল 10 এটিএম এর 10 ভাগের 3 ভাগ প্রেসার দিতেছে হাইড্রোজেন। ইট মিনস হাইড্রোজেনের আংশিক চাপ কত? 3 এটিএম। তারপর আসো, যদি আমি নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, তাহলে এটা হচ্ছে টোটাল টোটাল প্রেসার। এই টোটাল প্রেসারের 10 ভাগের 4 ভাগ প্রেসার দিতেছে তোমাদের নাইট্রোজেন। ইট মিনস নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 4 এটিএম। এই প্রশ্ন হচ্ছে হিলিয়ামের ব্যাপারে। টোটাল প্রেশার যদি হয় 10, তার মধ্যে 3 এটিএম পরিমাণ প্রেশার ও নিজে দিতেছে। ইট মিনস এটা হচ্ছে 3 এটিএম। বুঝছি? এখন এইটার সাথে আমার এই সূত্রটা সম্পর্ক কই? এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার মোট চাপ। এই মোট চাপের সাথে উপরে আমি হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা লিখছি ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা লিখছি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ আসলে জিনিসটা কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই যে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ জিনিসটা কি মিন করে? মোল ভগ্নাংশ হচ্ছে ভাই নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। মোল ভগ্নাংশ কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। বুঝছি? এই তুলে নাও এটা। হুম। ভাইয়া এটা যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হাইড্রোজেন দিয়ে করি, তখন পি কি হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার বোঝাবে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে যদি তুমি করো, তাহলে এখানে ধরো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তখন তোমাকে যে এনটা তুমি ইউজ করবা সেটা তোমাকে হাইড্রোজেনের এন নেওয়া লাগবে। তাহলে তোমাকে ওইখানে যে প্রেশারটা বেরোবে সেটা হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার বোঝাবে। তাই না? তুমি যখন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি নিবে, তুমি তাহলে যার পি বের করতে চাও তারই ভি লাগবে, তারই এন লাগবে, তারই টি লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এখানে করো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি করার সময় এখানে তোমাকে এই যে এনটা ইউজ করা লাগবে 3 মোল, তাহলে তুমি এখান থেকে 3 এটিএম পাবা। হ্যাঁ, হাইড্রোজেনের এন দিয়ে করি। ঠিক আছে এবার বুঝছি বুঝছি। তুলে নাও এটা।
এখন একদম কেপিকেসির একটা ঝড় ওঠানো লাগবে। রেডি? রেডি? হুম। ভাই এসটিপি তে মান নিতে হবে? না, আমি তো এখানে আর কোনো তথ্য দিয়ে দেই নেই। আমি যদি আর কোনো তথ্য দিতাম তখন তুমি আর কি ওইটা বের করতে পারতা। আমার সেই অনুযায়ী টি লাগবে, সেই অনুযায়ী ভি লাগবে। ওই তথ্যগুলো দিলে তুমি সেখান থেকে পি ভিজিকল এনআরটি দিয়ে তুমি হয়তো ওই যে পি আর এইটার মান বের করতে পারতা। বুঝছি। তাহলে চলো, নেক্সট স্টেজে আমরা হচ্ছে গোথ্রু করলাম। সামুদ্রিক, সামুদ্রিক অলরেডি কমপ্লিট। সামুদ্রিকের দুটো সূত্র কি ছিল? কেসি ইজ ইকুয়াল টু, চলো জিনিসটা একটু ছোট্ট করে দেখি। তাহলে কেসি ইজ ইকুয়াল টু কি ছিল? কেসি ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের দুটো রিয়াকশন একটু যদি দেখি আমরা ভালো করে তাহলে আরেকটু আন্দাজ করতে পারবো। ধরো আমাদের একটা রিয়াকশন আমি নিলাম, সেটা হচ্ছে এ এ প্লাস বিবি, রিয়াকশন করার পর সেখান থেকে উৎপন্ন করলে হচ্ছে আমাদের সিসি প্লাস ডিডি। খুবই ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা। এখন থেকে কিন্তু বেশি ঝামেলা ঝামেলা হওয়া শুরু হবে। আমি তোমাকে এই জিনিসটা দিলাম হচ্ছে সলিডে, এই জিনিসটা দিলাম হচ্ছে আমি অ্যাকোয়াসে, এটাকে আমি দিলাম হচ্ছে গ্যাস, এই জিনিসটাকে আমি দিলাম হচ্ছে গ্যাস। এখানে একটা ছোট্ট কথা বলবো, সেই জিনিস হচ্ছে কেসি দুইটা জিনিসের জন্য বের করা যায়। কেসি আসলে কার জন্য বের হয়? ঘনমাত্রা দিয়ে বের হয় কেসি, তাই না? এখন ঘনমাত্রা কার কার থাকে? গ্যাসেরও ঘনমাত্রা থাকে, অ্যাকোয়াসেরও ঘনমাত্রা থাকে। কারণ ঘনমাত্রা কি? একক আয়তনে যত মোল দ্রব্য দ্রবীভূত। এই তো, গ্যাসেরও ভাই মোল সংখ্যা হয়, ও টু এন টু, এগুলোর মোল সংখ্যা হয় না? অবশ্যই হয়। আবার যদি জিনিসটা লিকুইড কি বলে অ্যাকোয়াস ফর্মে থাকে তখন এটার মোল সংখ্যা হয় দ্রবীভূত। তার মানে এই ঘনমাত্রা জিনিসটা কিন্তু আমার অ্যাকোয়াস দ্রবণেও থাকে, গ্যাসিয়াসেও থাকে। তাহলে কেসি আমার অ্যাকোয়াস দ্রবণের জন্য বের করা যাবে, গ্যাসিয়াসের জন্য বের করা যাবে। কিন্তু কেপি, কেপি কার উপর ডিপেন্ডেন্ট? পার্শিয়াল প্রেসার কিংবা প্রেসারের উপর ডিপেন্ডেন্ট। ভাই প্রেসার তো আর অ্যাকোয়াসের হয় না, পানির তো আর প্রেসার হয় না, প্রেসার হয় শুধুমাত্র গ্যাসের জন্য। তাহলে কেপি শুধুমাত্র বের করা যাবে গ্যাসিয়াস স্টেজের জন্য। তাহলে চলো এখান থেকে আমরা কেপি কেসির ভ্যালু বের করি। এই রিয়াকশনটার কেপি লিখতে চাই আমি, তাহলে কেসি লিখতে চাই সবার ফার্স্টে। কেসি কি হবে? সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি, ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি, ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ ইন্টু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। ঠিক আছে? ঠিক আছে না? কারণ কেসি তো ভাই সবার জন্যই খাটে, আপনিই বলছেন। কেসি সবার জন্য খাটে, একসের জন্য খাটে, গ্যাসের জন্য খাটে। তাহলে কেসির ইকুয়েশন লেখা ঠিক আছে? সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। ঠিক আছে? হুম। একজন বলছো জি ভাই ঠিক আছে। না ভাই ঠিক নাই। এইটা তো ঠিক নাই। কেন ঠিক নাই? ঠিক নাই কেন? কারণ এই যে এ, এটা কি? সলিড। সলিডের সক্রিয় ভর কত? সলিডের সক্রিয় ভর হচ্ছে 1। তার মানে এটা আসলে কেসি ইকুয়েশনটা কি হবে? এটা কেসির ইকুয়েশনটা হবে সিসি, সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, ডিভাইডেড বাই কেবলমাত্র বি টু দি পাওয়ার বি। এ টু দি পাওয়ার হবে না কেন? কারণ ভাই এই যে এ টু দি পাওয়ার এটা সক্রিয় ভর হচ্ছে 1। বুঝাতে পারছি? এখন এই জিনিসটার জন্য কেপির ইকুয়েশন দেখো। কেপির ইকুয়েশন কি হবে? এই রিয়াকশনটার কেপির ইকুয়েশন কি হবে? এই রিয়াকশনটার কেপি, কেপি শুধুমাত্র গ্যাসের জন্য খাটে। এখানে গ্যাসেস আছে কে কে? সি টু দি পাওয়ার সি আর হচ্ছে ডি টু দি পাওয়ার ডি। কথা হচ্ছে এই সরি, কেপি তো আর ঘনমাত্রা দিয়ে হবে না, কেপি পার্শিয়াল প্রেশার দিয়ে। তো মানে পার্শিয়াল প্রেশার অফ সি টু দি পাওয়ার সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি টু দি পাওয়ার ডি। কথা হচ্ছে এই এ আর বি এর পার্শিয়াল প্রেশার কাউন্ট হবে? না, হবে না। কারণ এখানে এ তো অ্যাকোয়াস, অ্যাকোয়াসের তো সক্রিয় ভর তো পার্শিয়াল প্রেশারের জন্য নাই। কারণ কেপি শুধুমাত্র গ্যাসের জন্য নির্ধারণ করা হয়। তাহলে সলিডও হবে না, অ্যাকোয়াসও হবে না। তাহলে এটা হচ্ছে আমার এই রিয়াকশনটার কেপির ইকুয়েশন। আর এই জিনিসটা হচ্ছে আমার, আরে হ্যাঁ, আর এই জিনিসটা হচ্ছে আমার এই ইকুয়েশনের জন্য কেসি রিয়াকশন। বুঝছি? তাহলে একটু ঝামেলা করলাম দেখছো? কেপি কেসির মধ্যে ছোট্ট একটু ঝামেলা করে জিনিসটা বের করে ফেললাম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে জিনিসটা তোমাদের জন্য কোনো প্যারা না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভাই এখানে আমাদের সলিড দেখ, অ্যাকোয়াস দেখ, গ্যাস দেখ, লিকুইড দেখ, যাই দেখ না কেন, কোনো সমস্যা আছে? না। কেসি শুধুমাত্র আমি পাবো অ্যাকোয়াস আর গ্যাসেস দুইটার জন্যই, আর কেপি আমি শুধুমাত্র পাবো গ্যাসেসের জন্য। ক্লিয়ার? চলো তাহলে নেক্সটে যাই। দেখি এখান থেকে আমাদের ম্যাথটা শুরু হতে পারে। এইটা কমপ্লিট, এটা নিয়ে বহুত কথাবার্তা বলা হয়েছে। ডান। সামুর ধ্রুবক কেসি ডান।
এরপর এখান থেকে সাম্য ধ্রুবকের নির্ভরশীলতা অলরেডি বলে দিচ্ছি, সাম্য ধ্রুবক কেবলমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। সাম্য ধ্রুবক কেবলমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বুঝছি? তারপর ভ্যান্ডেল সমীকরণ, এই যে সাম্য ধ্রুবক শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এটা কোনো সমস্যা নাই। কথা হচ্ছে তাহলে টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে। আপনি টেম্পারেচার একটু বাড়াইলে কিংবা একটু কমাইলে আমার এই সাম্য ধ্রুবকটা কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটা আমার জানা লাগবে। বুঝছো? এই সাম্য ধ্রুবক যে আসলে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এই কোশ্চেনটাকে আমরা বলি হচ্ছে ভ্যান্ট অফ সমীকরণ। মানে এই টেম্পারেচারের সাথে যে কিভাবে চেঞ্জ হবে, এইটা যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে ভ্যান্ট অফ। এই জন্য এই কোশ্চেনটাকে আমরা বলি ভ্যান্ট অফ সমীকরণ। কি বলতেছি? ভ্যান হোফ সমীকরণ। ও কি ব্যাখ্যা করে জানো? ও হচ্ছে তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক ব্যাখ্যা করে। তাহলে ভ্যান হোফ সমীকরণটা কি? এই যে এই ডিপেন্ড যে করতেছে, এটা কে ব্যাখ্যা করতেছে? এটা ব্যাখ্যা করে ভ্যান হোফ সমীকরণ। এটা ব্যাখ্যা করে ভ্যান হফ। ওকে, তাহলে ভ্যান হোফের কাজটা কি? ভ্যান হোফের কাজটা হচ্ছে সাম্য ধ্রুবকের সাথে টেম্পারেচারের সম্পর্ক বের করা। তাহলে ভ্যান হোফের সমীকরণটা দেখতে হচ্ছে এরকম: লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস সি। সূত্রটা কি? সূত্রটা ইজ ইকুয়াল হচ্ছে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস সি। এখন সি জিনিসটা কি? সিটা হচ্ছে আলটিমেটলি এখানে কনস্ট্যান্ট। সিটা কি? সি হচ্ছে এখানকার ধ্রুবক। সি ইজ ইকুয়াল টু মেইনলি হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই আর, ডেল এস, এই এসটা হচ্ছে এনট্রপি। লাগবে না খুব একটা। মেন কথা লগ কেপি দেওয়া। এই লন কেপি আর লগ কেপির মধ্যে কোনো পার্থক্য আছে? যে জিনিসটা লনে আছে ওটা লগে প্রকাশ করা যাবে না। এখন দেখো, এখন যে কোনো জিনিসকে, লন আলা যে কোনো জিনিসকে লগে কেমনে করে প্রকাশ করে জানো? লন আলা যে কোনো জিনিসকে দুনিয়ার লগে কেমনে প্রকাশ করে জানো? লনের যে ভ্যালুটা আসবে, এটাকে তুমি যদি 2.303 দিয়ে ভাগ দাও, হ্যাঁ, লনের ভ্যালুটাকে তুমি যদি 2.303 দিয়ে ভাগ দাও, তাহলে জিনিসটা লগ এসে পড়বে। যদি বিশ্বাস না হয় চেষ্টা করো। ধরো একটা লন 3, এটাকে তুমি 2.303 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে জিনিসটা লগ 3 আসবে। বুঝছি? শোনো, এই যে লন জিনিসটা আছে না, এটাকে এখন তুমি লগে নিয়ে আসো। লগে আনার জন্য কি দিয়ে ভাগ দিবা? 2.303 দিয়ে ভাগ দিবা, তাই না? তাহলে এখন ভাগ দাও। তাহলে কি হবে? এটাকে যদি ভাগ দেই তাহলে জিনিসটা হচ্ছে লগ কেপি। তাহলে এখন একবারই লিখি, বুঝবা হয়তো। তাহলে লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। বুঝছি? মানে আমি এটাকেও 2.303 দিয়ে ভাগ দিছি, বাট ভাগ দেওয়ার পর ওই জিনিসটা তো লগ হয়ে গেছে। আর এটাকেও 2.303 দিয়ে ভাগ দিছি, এখানে দেখলাম সি কেও 2.303 দিয়ে ভাগ দিছি। এখন ধ্রুবককে তুমি আর 2.303 দিয়ে ভাগ দিলে আরেকটা ধ্রুবক হবে, ওইটা তো ভাই সি থাকবে। একই কথা না? গ্রাফে কি লন নিব নাকি লগ নিব? এই দুটোর জন্য কোনো চেঞ্জ হবে? লন নেওয়া লগ নেও, এটা তো ঢাল। এই ঢালের কারণে তোমার গ্রাফের কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জই আসবে না। দুইটা কি সেম জিনিস না? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে তুমি ফেলো, দুইটা কি গ্রাফ লনের জন্য আর লগের জন্য কি দেখতে কোনো চেঞ্জ আসবে? আসবে না তো। বুঝছি? ওকে, এখন আসো। মেইনলি সাম্য ধ্রুবকের উপরে তাপমাত্রার প্রভাব কে ব্যাখ্যা করে? ভ্যান টফ। এখন তাপ উৎপাদের জন্য একটা গ্রাফ লাগবে, তাপ হারির জন্য একটা গ্রাফ লাগবে। চলো আমরা এখানে দুইটা কেস দেখি। প্রথমটাতে আসো তাপ উৎপাদের জন্য। তাপ উৎপাদিতে ডেল ইজ পজিটিভটা নেগেটিভ? এই বাচ্চা কাচ্চা, তাপ উৎপাদিতে ডেল ইজ পজিটিভ নেগেটিভ? নেগেটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এসেছে নেগেটিভ। সূত্রটা কি? সূত্রটা হইতেছে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর টি, মানে ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখন ডেল এইচ যেহেতু তাপ উৎপাদিত নেগেটিভ, তাহলে এখানে সামনে একটা নেগেটিভ আছে, ডেল এইচ অটোমেটিক্যালি আরেকটা নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কাটাকাটি করে পজিটিভ হয়ে যাবে না? তার মানে মেইন ব্যাপারটা কি? বললাম যে এখানে অলরেডি একটা নেগেটিভ আছে, আর এখানে ডেইল এইচ এর ভ্যালুটাও কি মাইনাস ধরো 947, বা মাইনাস ধরো 180, বা মাইনাস হচ্ছে 1084, যাই হোক না কেন, এই ডেইল এইচ এর ভ্যালুটাকে অটোমেটিক আরেকটা নেগেটিভ না?
নেগেটিভ নেগেটিভ কাটাকাটি যায় জিনিসটা কি হয়ে যাবে? পজিটিভ। তার মানে জিনিসটা আসলে তখন থাকবে হচ্ছে লন কেপি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখন জিনিসটাকে গ্রাফে প্রকাশ করতে চাও, লেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি লেখো। এটাকে তুমি ধরে নাও ওয়াই, এটাকে তুমি ধরে নাও হচ্ছে এম, এটাকে তুমি ধরে নাও এক্স, আর এটা হচ্ছে যে প্লাস সি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সূত্র অনুযায়ী ওয়াই কে, এই সূত্র অনুযায়ী ওয়াই কে, ওয়াই হচ্ছে লন কেপি। এই যে ওয়াই অক্ষ বরাবর লন কেপি হচ্ছে ওয়াই। এক্স অক্ষ বরাবর এক্স কাকে ধরছি আমরা? এক্স আমরা ধরেছি যে 1/t কে, তাহলে 1/t সম্পূর্ণটুকু হচ্ছে এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি অনুযায়ী ঢাল কত? এম। ঢাল পজিটিভ না নেগেটিভ? ঢাল হচ্ছে ধনাত্মক ঢাল। তার মানে এখানে আর প্লাস সি, এই যে সি, তার মানে ওয়াই অক্ষের ছেদক হচ্ছে সি, ধরলাম এইটুকু হচ্ছে সি, এখান থেকে ঢাল হচ্ছে পজিটিভ। এই ঢালের মান ডেল এইচ বাই আর। বুঝছি? এখন যে লন নিয়ে চিন্তা করতেছিল, লন আর লগ, ধরো এখানে জিনিসটা লগ আছে, লগ কেপি ইজ ইকুয়াল টু ডেল ইজ ডিভাইডেড বাই 2.303। হিসাব করে দেখো 2.303 দিয়ে ভাগ করলেও ঢালটা কি পজিটিভই থাকবে না? ওয়াই অক্ষ বরাবর তখন খালি লন কেপির জায়গায় খালি লগ কেপি হবে। এছাড়া বাকি সম্পূর্ণ গ্রাফ কি হুবহু সেম না? হুম, হুবহু সেম। তাহলে এটা কার জন্য দেখলাম? তাপ উৎপাদির জন্য। এখন আসলে তাপ হারিয়ে গেছে, তাপ হারিতে ডেল ইজ কি? পজিটিভ। তাহলে ডেল ইজ যদি পজিটিভ হয়, তাহলে মেইন সূত্রটা হচ্ছে লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখন আমি ধরিয়ে নিলাম এখানে যে ওয়াই হচ্ছে লন কেপি। আচ্ছা লন কেপি না, একজন তো লক কেপি দিয়ে করতে বলছো, চলো এটা লক কেপি দিয়েই করি। এটা হচ্ছে লক কেপি আর এটা হচ্ছে 1/t। তাহলে ধরো লন কেপি এখন হচ্ছে লক কেপি বানাই, তাহলে লন কেপি কে লক কেপি বানাও। লক কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস সি। বুঝছি? তাহলে এখন জিনিসটা প্রকাশ করো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই, কারণ ওয়াই কে আমি লক কেবি ধরে নিছি। এটা হচ্ছে আমাদের এক্স, এক্স এর সাথে কে যুক্ত? এটা হচ্ছে আমাদের ঢাল এম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই কে ছেদক সি। আচ্ছা, এখন এইটা ঢাল পজিটিভ নেগেটিভ? নেগেটিভ ঢাল। তাহলে ওয়াই অক্ষের ছেদক এটা হচ্ছে সি, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক সি, আর এখান থেকে ঢালটা হচ্ছে নেগেটিভ, এই যে ঢালটা নেগেটিভ। তাহলে এটা ঢাল কি? মাইনাস ডেল এইচ বাই আর। বুঝছি? তাহলে ভ্যান হোফের সমীকরণ অনুযায়ী তাপ উৎপত্তির জন্য একটা গ্রাফ, তাপ হারির জন্য একটা গ্রাফ। এটা অ্যাডমিশনের জন্য 5 স্টার লেভেলের কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন 25, 100% আসবে, মাস্ট, কোনো কোনো ছাড় নাই। বুঝছো? বুঝছি? দেখ, ভাইয়া তাপ উৎপাদির ক্ষেত্রে ডেল এইচ তো নেগেটিভ, তাহলে যদি মাইনাস না দেই পরে তো এম নেগেটিভ হয়ে যাবে না? তাপ উৎপাদিত, তাপ উৎপাদিত ডেল এইচ নেগেটিভ, তাহলে যদি মাইনাস না দেই পরে এম নেগেটিভ হয়ে যাবে না? উম, কি করলাম আমরা? তাপ উৎপাদিত কি ডেলিস নেগেটিভ না? তাহলে এই যে ডেলিসে ভ্যালু, তো দেখো তুমি তো এইখানে তো ভ্যালু বসাবা তাই না? ডেলিসে ভ্যালু ধরো তোমার আছে -947, তাহলে তুমি ডেলিসে ভ্যালু কত বসাবা? -947। তখন এই মাইনাসের সাথে এই মাইনাসে তোমার কাটাকাটি চলে যাবে। চলে যাওয়ার পর তোমার ঢালটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? অলরেডি সামনে একটা মাইনাস ছিল, তোমার এম এর এই যে এখানে ডেলিসিস ভ্যালুটা আর একটা নেগেটিভ, তাহলে ঢাল যেটা ও তো ডিরেক্ট একটা মান। ঢালের তো আর দিক, দিক পজিটিভ আর নেগেটিভ বলতে কি বোঝায়? এখন স্থূলকোণ নাহলে সূক্ষ্মকোণ, তাই তো? তাহলে তুমি যখন এখানে ডেলিসের মানটা নেগেটিভ বসাবা, এই নেগেটিভের সাথে এই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তখন এই ঢালটা তোমার আসবে পজিটিভ। ঢাল পজিটিভ থাকা মানে কি? এই যে সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণ উৎপন্ন করলো এক্স অক্ষের সাথে, আর এটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করলো, তাই না? এক্স অক্ষ কোনটা? এই যেটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে এই দেখো স্থূল কোণ উৎপন্ন করলো, আর এ এক্স অক্ষের সাথে এই যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করলো, এই জন্য এটা ঢাল হচ্ছে পজিটিভ, এটা ঢাল হচ্ছে নেগেটিভ। বুঝছি? হুম।
ভাইয়া ঢালের কথাই বলছি, সূত্র যে লিখছেন এম ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই আর। না না, এখানে ডেল এইচ এর আমি ভ্যালু বসাবো, মানে এখানে বলতে গেলে ডেল এইচ এর কেবলমাত্র ভ্যালু বসাবো আমি। আচ্ছা তুমি এটা কথা বলছো না, এখানে ডেল এইচ এর কেবলমাত্র ভ্যালু বসাবো। এখানেও ডেল এইচ এর কেবলমাত্র ভ্যালু বসাবো, মানে দিক মানে মাইনাসটা না, ওই যে মাইনাস সাইন সহ না, কেবলমাত্র ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এরপর আসো, এরপর সে দুটি ভিন্ন তাপমাত্রায় সাম্য ধ্রুবক। ধরো T1 তাপমাত্রায়, T1 তাপমাত্রায় আমি যদি এই যে সূত্রটা ছিল না লন কেপি, এটা T1 তাপমাত্রার জন্য লিখি। লন কেপি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু ওয়ান বাই T1 প্লাস সি। T1 তাপমাত্রার জন্য T1 লিখলাম। যদি T2 আরেকটা ভিন্ন তাপমাত্রায় ওই সেম রিয়াকশনটাকেই আমরা রাখি, আরেকটা ভিন্ন তাপমাত্রা ওই সেম রিয়াকশনটাকে যদি আমরা নেই, ওইটার একটা কেপিটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ ভাই তাপমাত্রার সাথে সাম্যরূপক চেঞ্জ হয়, এই যে কেপি চেঞ্জ হবে, তাহলে নতুন কেপি নাম দিলাম আমি কেপি টু, ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু ওয়ান বাই T2, মানে এটা এখন T2 তাপমাত্রায়, প্লাস সি। এখন আমার অনেক দিনের ইচ্ছা 1 থেকে 2 বিয়োগ করার। তাহলে চলো এই ইচ্ছাটা পূরণ করি। তাহলে আমি এখন 1 থেকে 2 বিয়োগ, তাহলে অনেক দিনের ইচ্ছা যেহেতু, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিরকম হবে দেখতে? লন কেপি ওয়ান মাইনাস লন কেপি টু ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ওয়ান বাই T1, এখানে প্লাস হয়ে যাবে এটা, তাহলে মাইনাস ডেল এইচ বাই আর ওয়ান বাই T1 প্লাস ডেল এইচ বাই আর ওয়ান বাই T2। আর এই দেখো, এই সি আর সি কাটাকাটি চলে যাবে। এখন যদি যায়, ব্যাপারটা কিরকম হলো দেখতে? লন দুইটা যদি বিয়োগ আকারে থাকে, তখন সেটাকে ভাগ আকারে লেখা যায়। কিরকম? ধরো লন 3 মাইনাস লন 2, এইটা মানে আসলে লন 3/2। এইটা জানো, অনেক ছোটবেলায় শিখছিলা, ক্লাস 9-এ থাকতে শিখছিলা। লন 3 মাইনাস লন 2 মানে হচ্ছে লন 3/2। তাহলে লন কেপি ওয়ান মাইনাস লন কেপি টু মানে হচ্ছে লন কেপি ওয়ান বাই কেপি টু ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর, যদি এখান থেকে তুমি কমন নাও, এটা হবে ওয়ান বাই T1 মাইনাস ওয়ান বাই T2। ওয়ান বাই T1 মাইনাস ওয়ান বাই T2, এইটাই হচ্ছে আমাদের দুটো ভিন্ন তাপমাত্রায় সাম্য ধ্রুবক। ব্যাপারটা কিরকম? ধরো ব্যাপারটা কিরকম ধরো তুমি কোনো একটা তাপমাত্রায় তুমি কেপি 1 জানো, মানে কোনো একটা তাপমাত্রায় তুমি সাম্যধ্রুবক জানো, তো তুমি T1 তাপমাত্রায় তুমি সাম্যধ্রুবক জানো কেপি 1। তখন তোমাকে বলে যে আরেকটা ভিন্ন তাপমাত্রায় কেপির মান কত। তাহলে এখানে তুমি কেপি 1 যেই তাপমাত্রায় জানো এটাকে T1 ধরে নিবা, তাহলে T1 তাপমাত্রায় কেপি 1 জানো। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপির মান জানো 2, 400-তে কত? তাহলে T1 এর জায়গায় 300 দাও, এটার জায়গায় 2 দাও, এই T1 T2 জায়গায় 400 দাও। এখন তখন কেপি 2 এর ভ্যালুটা বের করো। তো এভাবে বের করা যাবে না দুইটা ভিন্ন তাপমাত্রায় সাম্যধ্রুবক? ইয়েস। তাহলে কখনো যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, তখন সাম্য ধ্রুবক বের করার প্রসেসটা কি? ভ্যান টফের সমীকরণ লন কেপি কেপি ওয়ান বাই কেপি টু ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ওয়ান বাই T1 মাইনাস ওয়ান বাই T2। খোলা শেষ হলে বইলো কটা বাজে? 7:36। কয় ঘন্টা ক্লাস নিলাম? 1.5 ঘন্টা। দেখি আজকে 8টা পর্যন্ত ক্লাস নেই, যত দূর যাওয়া যায়, তাই না? কারণ আমাদের নেক্সট 2 দিনের পড়াশোনা কমই আছে। নেক্সট 2 দিন হচ্ছে আমরা শুধুমাত্র পিএইচ পড়বো আর হচ্ছে বাফার পড়বো। বুঝছি। এই লিখছি। ডান বলো, ডান ডান। ডান। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা আচ্ছা শোনো, আমার একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেটা বলবা সেটাই, কারণ পড়বা মিললি তোমরা। কথা হচ্ছে যে আমাদের এই যে ফুল যে সিলেবাসটা তোমাদেরকে সাজানো আছে, এই ফুল তোমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে পিএইচ আমার 4th অধ্যায়ও আছে, মানে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টাতেও আছে, পরিবেশ রসায়নেও আছে, আবার হচ্ছে পরিমাণগত রসায়নেও আছে। বুঝছো? এখন এই
পিএইচ জিনিসটা টোটাল তিনটা জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে একটু একটু করে আছে। এই চ্যাপ্টারে তোমাদের হচ্ছে পিএইচ এর ম্যাথ দেওয়া আছে, পিএইচ নির্ণয়ের ম্যাথ। এরপর তারপর হচ্ছে আবার পরিবেশ রসায়নে তোমাকে পিএইচ এর থিওরি দেওয়া আছে। আবার পরিমাণগত রসায়নে তোমার পিএইচ এর মিশ্রণ নিয়ে কথা বলা আছে। এখন আমার একটা ইচ্ছা করতেছে কি জানো, যে তিনটা পিএইচ কে টোটাল তিনটা জায়গায় খণ্ড খণ্ড ভাবে পড়ার থেকে আমি সম্পূর্ণ পিএইচ কে একবারে একসাথে পড়ায় ফেলতে চাইতেছি। যেমন খণ্ড খণ্ড ভাবে পড়াইলে আমার টোটাল তিনটা পিএইচ এর জন্য দেখো 4টা ক্লাস লাগবে। মানে প্রত্যেক দিন আলাদা আলাদা করে নতুন নতুন, মানে সেম সেম জিনিসপাতি আমার বারবার পড়ানো লাগবে, তাই না? এর থেকে আমার কাছে কি মনে হতেছে জানো, এই অধ্যায়েই পিএইচ এর দুনিয়ার যাবতীয় যা যা আছে, মানে তুমি সবকিছু একসাথে পড়ে ফেলে না, তোমার হচ্ছে গুছানো এসএসসি তে পিএইচ তো নাই, সমস্যা নেই। হ্যাঁ, এই জন্যই ধরো আমি এখানে পিএইচ নিয়ে তোমাদের ম্যাথ করাই দিব, বাট পিএইচ এর থিওরিটা আবার আছে পরিবেশ রসায়নে। আবার পিএইচ এর মিশ্রণ নিয়ে আমি কথা বলবো, বাফার দ্রবণ মিশ্রণ নিয়ে কথা বলবো, ওই মিশ্রণ আছে আবার পরিমাণগততে। এর থেকে আমরা এক ক্লাস বেশিই নেই, বরং পিএইচ এখানে একদম টু দা পয়েন্ট যা যা আছে সবকিছু পড়াই ফেলবো। ক্লিয়ার? পিএইচ আমরা পরিবেশ রসায়ন টাচও করবো না, আর ইয়ে তো টাচ করবো না, পরিমাণগত রসায়ন টাচ করবো না। না না, এটা ভালো হয় না, তোমার তো রিভিশন দেওয়া ইজি হবে, এক্সামের আগে কিন্তু ভালো করে রিভিশন দিতে পারবা আরো। গুড, তাহলে তো এটা ভালো হইলো আরো, আমারও প্রেশার কমলো, তোমাদেরও জিনিসটা অনেক গুছানো হইলো। চলো নেক্সট ম্যাথ। তাহলে পাত্রে এখন কখন কেপি বের করবো কখন কেসি বের করবো, দেখো একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। কেসি বের করার জন্য তোমার কাকে লাগে? উপরে লাগে হচ্ছে ঘনমাত্রা, মানে উপরে নিচে সবগুলো তোমার ঘনমাত্রা লাগে। এখন এই ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি? এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। ছোট্ট করে একটু আমি কেসি আর কেপিটা লিখি, বুঝছো? এই রিয়াকশনটার জন্য আমি কেসি আর কেপি লিখি। এ সাথে বি রিয়াকশন করে, ধর এখানে আমার সি আর ডি উৎপন্ন করতেছে, খুবই নর্মাল। তাহলে এই বিক্রিয়াটার জন্য যদি আমি কেসি লিখতে চাই, ধর এরা সবাই হচ্ছে গ্যাসিয়াস ফর্মে দেওয়া আছে, কেসি যদি বের করতে চাই, তাহলে সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। আর এটার কেপি বের হবে কত? কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে সি এর পার্শিয়াল প্রেশার ইন্টু ডি এর পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই এর পার্শিয়াল প্রেশার ইন্টু বি এর পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম। এখন কথা হচ্ছে এই ঘনমাত্রা কেমনে বের হবে? এই সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এই ঘনমাত্রা আসলে কি এস, ঘনমাত্রা কেমনে বের হবে? এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। ভি কি? আয়তন। কার? পাত্রের বা দ্রবণের, দ্রবণটা তো আছেই পাত্রে। তাহলে পাত্রের আয়তন কিংবা দ্রবণের আয়তন, তুমি যেটাই বলো না কেন। তার মানে কেসি বের করার জন্য ধরো মোল সংখ্যা তুমি ইজিলি বের করতে পারবা, তাহলে কেসি বের করার জন্য আমার কিন্তু এখানে পাত্রের আয়তনটা লাগতেছে। বুঝলাম। কেসি বের করার জন্য কাকে লাগতেছে? পাত্রের আয়তন লাগতেছে। এখন তো কেপি বের করার জন্য কাকে লাগে? তো তুমি যে কারো যদি পার্শিয়াল প্রেশার বের করতে চাও, পার্শিয়াল প্রেশার, এটা তো তাই, সি এর পার্শিয়াল প্রেশার, ডি এর পার্শিয়াল প্রেশার, এর পার্শিয়াল প্রেশার, বি এর পার্শিয়াল প্রেশার, তুমি যদি পার্শিয়াল প্রেশার বের করতে চাও, তখন তোমার লাগবে হচ্ছে মোল ফ্র্যাকশন কিংবা মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেশার, ইনটু টোটাল প্রেশার। এখন কথা হচ্ছে এই মোল ফ্র্যাকশনটা কোথা থেকে বের হবে? মোল ফ্র্যাকশন হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। মোল ফ্র্যাকশন আসলে মেইন বাংলা কথা কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। এইটা তো ধরো আমি বিক্রিয়া টিক্রিয়া করার মাধ্যমে বা হচ্ছে কোনো কিছু করার মাধ্যমে পাবোই, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। মেইনলি লাগতেছে কাকে এখানে? এখানে তোমার লাগতেছে হচ্ছে প্রেশার জিনিসটাকে। তাহলে এই জিনিসটাকে সলভ করার জন্য তুমি যদি কেসি সলভ করতে চাও, তোমাকে মাস্ট কাকে লাগবে? আয়তনকে লাগবে। তুমি যদি কেপি সলভ করতে চাও, মাস্ট কাকে লাগবে? প্রেশারকে লাগবে। তাহলে এখন তোমাকে প্রশ্নের মধ্যে কি দেওয়া? তোমাকে যদি বলে সাম্য ধ্রুবক বের করো, এখন সাম্য ধ্রুবক ভাই কেসিও কেপিও কাকে বের করবা? যখন বলবে সাম্য ধ্রুবক বের করো, কেপি কেসি দুইটাই বের করা যায়, তখন কোনটা বের করবা? যদি তোমাকে চাপ বলে দেওয়া থাকে তখন তুমি কেপি বের করবা। ক্লিয়ার? চাপ বলে দিয়ে তোমাকে বলছে সাম্য ধ্রুবক বের করার কথা, তখন তুমি কেপি কে বের করবে, কারণ কেপি বের করতে কাকে লাগে? এই চাপকে লাগে, প্রশ্নের মধ্যে চাপ দেওয়া মানে তোমাকে কেপি বের করতে বলছে। তারপর আয়তন দেওয়া থাকলে তুমি কেসি বের করবা, স্বাভাবিক। কেসি বের করার জন্য কাকে লাগে? আয়তনকে লাগে। এখন কোনো কিছু যদি না দেওয়া থাকে তাহলে কেসি বের করবা। কেন ভাই, কোনো কিছু না দেওয়া থাকলে আবার সলভ হয় কেমনে? একটা জিনিস তুমি খেয়াল করবা, তুমি আমি একটা জিনিস তোমাদের একদম শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর, ইঞ্জিনিয়ারিং পড়ার বা হচ্ছে সায়েন্স পড়ার সব থেকে বড় ক্লু, মানে মানে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য এক্সাম দিতে গেলে সব থেকে বড় আসলে ক্লুটা কি? ধরো তুমি একটা প্রশ্ন সলভ করতেছো, তোমার সব থেকে বড় ক্লু হচ্ছে আসলে কোশ্চেনে দেওয়া আছে। হুম, সাম্য বিভাগ বের করতে বলে কেপি গেছে দুইটা বের করতে হবে কিনা, তুমি দুইটা বের করতে পারলে ভালো।
বুঝছো? বাট এমনিতে আসলে দুইটা বের করার খুব একটা প্রয়োজন নাই। এই জিনিসগুলো তুমি মানলে ভালো। আর তুমি যদি চাও, তোমার হাতে যদি সময় থাকে, তুমি কেপিকেসি দুইটা বের করে দিও। তখন তোমার একই সাথে দুটো জিনিস থাকা লাগবে। তা হয়তো তাপমাত্রা থাকবে, না হলে হচ্ছে চাপ দেওয়া থাকবে, নাহলে আয়তন দেওয়া থাকবে। বাট যে কোনো একটা বের করলেও হবে। বা দুইটার যদি বের করার অপশন থাকে, তখন তুমি দুইটা বের করো। বুঝছো? আচ্ছা, সামনে দেখবো আমরা যে আসলে দুইটা বের করার কখন কখন করা লাগবে। এখন মেন কথা হচ্ছে, যেটা বলতেছিলাম, ইঞ্জিনিয়ারিং এর বা এই সমস্ত সেক্টরগুলোতে সব থেকে বড় ক্লু হচ্ছে তোমাকে কোশ্চেন দেওয়া আছে। ভাই এটা কেমনে বড় ক্লু? কোয়েশ্চেন দেওয়া আছে মানে ভাই এটা সলভ আছে। তার মানে ধরো তোমাকে কোনো কিছুই দেওয়া ছাড়া, তোমাকে প্রেশারও দেয় নাই, তোমাকে ভলিউমও দেয় নাই, কোনো কিছু দেওয়া ছাড়া তোমাকে কেপি কেসি বের করতে বলছে। এখন ভাই তুমি জানো কেসি বের করতে আয়তন লাগে, কেপি বের করতে প্রেশার লাগে, কোনো কিছুই দেওয়া নেই, তাহলে তুমি কেমনে কেসি বের করবা? তখন ব্যাপারটা কি, এই যে এই সি বের করতে এইচ ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি একটা ভলিউম থাকবে, এটা বের করতে আরেকটা এন ডিভাইডেড বাই ভি একটা ভলিউম থাকবে, এ বের করতেও এন ডিভাইডেড বাই ভি একটা ভলিউম থাকবে, বি বের করতেও এন ডিভাইডেড বাই ভি একটা ভলিউম থাকবে। তখন যখন কোনো কিছুই দেওয়া নাই, কোয়েশ্চেন দেওয়া আছে মানে অ্যান্সারও বের হয়, এর মানে আসলে এই কেসিটাকে বের করার জন্য আমার ভলিউম লাগবেই না। লাগবে না মানে কি, এরকম হইতে পারে যে আসলে ফুল জিনিসটা করার পর কোনো না কোনোভাবে তোমার এখানে ভি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? ধরো তুমি আবার প্রেশার দিয়ে কেপি বের করতে চাও, তোমাকে কেপি বের করতে বলছে, প্রেশার দেওয়া নাই, তার মানে তুমি প্রসিড করো, কোনো না কোনো ভাবে তোমার এখানে প্রেশারটা কাটাকাটি চলে যাবে। কারণ ইঞ্জিনিয়ারিং এর সব থেকে বড় ক্লু হচ্ছে কোশ্চেন দেওয়া। কোশ্চেন দেওয়া মানে ভাই সলভ হবেই। সলভ হবে কেমনে? কারণ ওরা আগে কোশ্চেনটা সলভ করছে, এরপরেই তোমারে দিছে। একটা ম্যাথ দিয়ে বুঝালে ভালো বুঝবো। সামনে দেখো আসবে অবশ্যই। তাহলে কিছু না দেওয়া থাকলেও কেসি বের করবো। চলো এখন দেখি ম্যাথগুলো দেখি। সাম্য ধ্রুবকের একক। সাম্য ধ্রুবকের বাস্তবে কোনো একক হয় না, কিন্তু পরীক্ষার স্বার্থে জানতে হবে। কিরকম? সেটা হচ্ছে ডেল এন, উৎপাদের মোল ডিভাইডেড বাই হচ্ছে, মানে উৎপাদের মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল। কিরকম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই ডেল এনটা কি। ধরো একটা রিয়াকশন হচ্ছে এ প্লাস বি, 2a প্লাস বি প্লাস 3c। এখান থেকে রিয়াকশন করে আমাদের উৎপন্ন করছে 4d প্লাস 2e প্লাস এফ। এই, এটা একটা পিনাট প্রশ্ন, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারো। এখানে টু এটা হচ্ছে ধরো আমাদের গ্যাসিয়াস, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটাও অ্যাকোয়াস, এটাও সলিড। হুম। কেসির জন্য এইটার এককটা হচ্ছে মোল পার লিটার, কারণ কেসি কাকে নিয়ে কাজ করে? ঘনমাত্রাকে নিয়ে কাজ করে। ঘনমাত্রা নিয়ে কাজ করে তো অবশ্যই মোল পার লিটার বা মোলার হবে। তাহলে মোলার টু দি পাওয়ার ডেলেন। এখানে ডেলেনটা কি? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, বাট অ্যাকোয়াস প্লাস গ্যাসিয়াস দুটো মিলায়, কারণ কেসি কার জন্য ভেরিফাইড? অ্যাকোয়াসের জন্য, গ্যাসিয়াসের জন্য। আবার কেপি, কেপির একক এমনিতে প্রেসার, প্রেসার একক কি? অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। ডেলেন কি? উৎপাদের মোল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল। বাট কেপি কেবলমাত্র কার জন্য ভেরিফাইড? অনলি গ্যাসের জন্য। তাহলে এখান থেকে আমি যদি এই রিয়াকশনটার কেসির একক চাই, এই রিয়াকশনটার কেসির একক কি হবে বলো? আর এই রিয়াকশনটার কেপি বানাইলে কেপির একক কি হবে? বলো দেখি। কেসির একক কি হবে ভাই? কেসির একক প্রথমে হচ্ছে মোল পার লিটার। এই এগুলো ভ্যালু তো বের করার জন্য যে আমরা হচ্ছে আসি, এগুলো ভ্যালু ট্যালু কেমন হলে বের করবে এটা তো পরবর্তীতে ম্যাথগুলোতেই দেখবো। তোমাকে তথ্যের মতো দেওয়া থাকবে, সেখান থেকে ভ্যালু বের করবা, বাট এককটা আগে বের করি। প্রথমে কেসের একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। ডেলেনটা কি? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, অ্যাকোয়াস প্লাস গ্যাস। এখানে উৎপাদে অ্যাকোয়াস কে কে আছে? শুধুমাত্র টু আছে। আর এখানে অ্যাকোয়াস কে কে আছে? অ্যাকোয়াস আছে একটা, গ্যাস আছে একটা। তাহলে এখানে টু, আর এখানে হচ্ছে থ্রি। তাহলে টু মাইনাস থ্রি কত হইলো? টু মাইনাস থ্রি কত হইলো? মাইনাস ওয়ান। তাহলে এই কেসের একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কারণ এখানে ডেল এন এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। এই সবাই ভুল করছো এটা। সবাই ভুল করলা কেন? এই এটা প্রথমটা সবাই ভুল করলা কেন? অ্যাকোয়াস প্লাস গ্যাস, উৎপাদের অ্যাকোয়াস প্লাস গ্যাস মাইনাস হচ্ছে বিক্রিয়কের অ্যাকোয়াস প্লাস গ্যাস। উৎপাদে অ্যাকোয়াস কে আছে? শুধুমাত্র টুই আছে। আর বিক্রিয়কে অ্যাকোয়াস আর গ্যাসিয়াস কে কে আছে? এই টু আর এখানে ওয়ান। তাহলে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। উৎপাদের কে? দুই। বিক্রিয়কের কত? দুই আর এক তিন। এই সলিড লিকুইড এগুলো তো যোগ করা যাবে না, কারণ কেবলমাত্র কাকে কাকে যোগ করতে বলছে? অ্যাকোয়াস প্লাস গ্যাস। সলিডের লিকুইডের জন্য কি আমার কেপি কেসি খাটে? খাটে না। লিকুইডকে গ্যাস ধরে ফেলছিলাম, ইয়েস। এই জন্যই সমস্যাটা হয়েছে। বুঝছি। এখন আসে কেপির একক। কেপির এককে কেপি কেবলমাত্র কার জন্য? কেপি হচ্ছে অনলি গ্যাসের জন্য। এই উৎপাদে আমার কোনো গ্যাসই নাই, শুধুমাত্র বিক্রিয়কে গ্যাস আছে, কত আছে? মাইনাস টু। তাহলে এটিএম ইনভার্স টু।
কারণ এখানে ডেলেন কত, এখানে ডেলেন হচ্ছে -2। বুঝছি? এই দুইজনই ভুল করছো, এখানেও লিকুইড অ্যাড করে ফেলছিলা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। হুম। এই যে তোমাদেরকে একদম শুরু থেকে বলি না, যে তোমাদেরকে গতকাল তো এটাই অনেকক্ষণ কথা বললাম আমরা, সেটা হচ্ছে আসলে এই যে প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল বা এই জিনিসগুলো আসলে কি ভাই, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর এইচএসসি প্রিপারেশনের পার্থক্যটা কি। তোমাকে এইচএসসিতে প্রশ্ন করবে হচ্ছে এটা, যে কেসি এটার একক কি, মানে কেসির এককটা কিভাবে আসে। উৎপাদের মোল সংখ্যা মানে বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদে কে কে থাকে, উৎপাদের আর বিক্রিয়কের মোল সংখ্যার মধ্যে অ্যাকোয়াস আর গ্যাসিয়াস হচ্ছে তোমার কনসিডার করা লাগবে হয়তো। এরপর প্রশ্ন করবে কেপির মধ্যে কি, এই টেন প্রতিবার ডেলেন, ডেলেনটা কি, অনলি গ্যাসের জন্য উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তবে অ্যাডমিশনের ব্যাপারটা কি আসবে, অ্যাডমিশনে তোমাকে এই প্রশ্নটা দিবে, প্রশ্নটা দিয়ে বলবে কেসির একক বের করো, কেপির একক বের করো। তার মানে জিনিসটা থিওরিটা আমার লাগে হচ্ছে এইচএসসি তে, আর সেই থিওরির অ্যাপ্লিকেশনটা লাগে হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টে। তাহলে তোমার যদি থিওরি কমপ্লিট থাকে, তোমার যদি থিওরিটা কমপ্লিট থাকে, তখন কি অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে? আজকে আজকে আর সর্বোচ্চ 15 মিনিট হবে ক্লাস। বুঝতে পারছি? বুঝছি। ওকে, তাহলে থিওরি কমপ্লিট করে যাও ভালো করে। এরপর অ্যাডমিশন টেস্টে জিনিসটা হচ্ছে এই থিওরির উপর বেস করে তুমি আগাইতে পারবা। তারপর কি বলছে, কেপি কেসি পারস্পরিক রূপান্তর। এখন একটা জিনিসটার কেসি তুমি জানো, কোন একটা বিক্রিয়ার কেসি তোমার কাছে জানা আছে, ওই বিক্রিয়াটা কেপি তুমি বের করতে চাও, এটা সম্ভব কিনা? ইয়েস, অবশ্যই সম্ভব। তখন কেপি আর কেসি রূপান্তরটা কি জানো? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। একটা কমন সেন্স খাটাও এখানে। কার ভ্যালু বের করতেছো? কেপির ভ্যালু। কেপির ভ্যালু যদি তুমি বের করো তাহলে ডেল এন কি হবে? কেপির ভ্যালু যদি তুমি বের করো তাহলে ডেল এন কি হবে? মানে ডেল এন তো এইটা আমরা জানি যে ডেল এন হইতেছে এন অফ প্রোডাক্ট মাইনাস এন অফ রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্টটা কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তাহলে ডেল এন জিনিসটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তবে গ্যাস না অ্যাকোয়াস কার জন্য? কেবলমাত্র অনলি গ্যাসের জন্য। অনলি গ্যাস কেন? কারণ তুমি তো ভাই বের করতেছো কার ভ্যালু? কেপির ভ্যালু। কেপি কার জন্য খাটে? অনলি গ্যাসের জন্য খাটে। বুঝছি? ইয়েস। এখন এখানে আরেকটা ছোট্ট যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কেপি কেসি এই দুটো আমি ভ্যালু বের করবো বুঝলাম, মানে কেসি বের করতে পারলে কেপি বের করতে পারবো, কেপি বের করতে পারলে কেসি বের করতে পারবো। এখানে আর কত হবে? এখানে আর এর ভ্যালু কোনটা? আর তো দুটো জিনিস হওয়া সম্ভব। একটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, এটা হবে, নাকি 8.314 জুল পার মোল পার ক্যালভিন হবে? কোনটা হবে? উপরেটা না নিচেরটা? ভাই লিটার অ্যাটমসফিয়ার হবে। এই কেমনে মনে রাখবো এটা লিটার অ্যাটমসফিয়ার হবে? এটা হবে কেন? কারণ এখানে তুমি কেপি কে কোন এককে বের করবা? এটিএম এ। তাহলে কেপি কে যদি তুমি এটিএম এককে বের করো, তাহলে এখানে আরটাকেও তোমার কোন এককে রাখা লাগবে? এই এটিএম এর এককেই রাখা লাগবে। বুঝছি? তাহলে উপরেরটা হবে, নিচেরটা হবে না। তাহলে এগুলো কিন্তু আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। তোমার কেপিটাকে তুমি বের করবে এটিএম এ, তাহলে এটাকে অ্যাটমসফিয়ারে বের করলে অবশ্যই আর এর যে এককটা তোমার অ্যাটমসফিয়ার রিলেটেড আছে তোমাকে সেটা ইউজ করা লাগবে। বুঝছি? ইয়েস। তাহলে চলো নেক্সট কিছু এমসিকিউ সলভ করি। ভরক্রিয়া সূত্রে নিচেকে কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? আণবিক ভর, মোল সংখ্যা, মোলার ঘনমাত্রা, পারমাণবিক ভর। এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। কার জন্য ইউজ করা হয়? অ্যাকুয়াস দ্রবণের জন্য। নেক্সট, সাম্য ধ্রুবকের মান নিচের কোনটির উপর ডিপেন্ড করে? সাম্য ধ্রুবক কেবলমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ভরক্রিয়া সূত্রে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে বিবেচনা করা হয়? আণবিক ভর, মোল সংখ্যা, মোলার ঘনমাত্রা, পারমাণবিক ভর। অলরেডি কিন্তু আমরা বলছি সক্রিয় ভর জিনিসটা কি। যদি তোমার অ্যাকুয়াস দ্রবণ হয় তখন সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা, যদি লিকুইড দ্রবণ হয় তখন সক্রিয় ভর 1, সলিড হলে 1, আর যদি জিনিসটা তোমার গ্যাসিয়াস হয় তখন তোমার জন্য সক্রিয় ভর হচ্ছে পার্শিয়াল প্রেশার। বুঝছি? তার মানে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে ইউজ করা হয়, সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা, কারণ বাকিগুলো তো আমি কোনোটার জন্য ইউজ করি না। নেক্সট কোশ্চেন ছিল সাম্য ধ্রুবকের মান কোনটির উপর ডিপেন্ড করে? চাপ, ঘনমাত্রা, প্রভাবক, এগুলো কোনো কিছুর কারণে সাম্য ধ্রুবক বা কেপিকেসি চেঞ্জ হয় না। সাম্য ধ্রুবক কেবলমাত্র ডিপেন্ড করে হচ্ছে তোমার তাপমাত্রার উপর। এই সাম্য ধ্রুবকটাকে না সাম্যাঙ্কও বলে।
কনফিউজ হওয়ার কোনো রিজন নাই। সাম্যাঙ্ক। আর যারা হচ্ছে ইংলিশে আসো, এটাকে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই ইংলিশ মিডিয়ামে আসো কেউ? ইংলিশ মিডিয়াম না তো, ভার্সনে আসো কেউ এখানে? ইংলিশ ভার্সনে আসো কেউ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক, কিংবা ইংলিশে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা কেবলমাত্র ডিপেন্ড করে তোমাদের তাপমাত্রার উপর। তারপর, নিচের কোন বিক্রিয়া ডেল এন ইজ গ্রেটার দেন জিরো? নিচের কোন বিক্রিয়া ডেল এন ইজ গ্রেটার দেন জিরো? এখন দেখো, সবগুলো কি ফর্মে আছে? গ্যাসিয়াস ফর্মে আছে। তাহলে চলো ডেল এন ইজ গ্রেটার দেন জিরো বের করো। এই বিক্রিয়া ডেল এন কত? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট কত? টু, রিঅ্যাক্টেন্ট কত? ওয়ান। তাহলে এই বিক্রিয়ার ডেল এন হচ্ছে ওয়ান। এই বিক্রিয়ার ডেল এন কত? প্রোডাক্ট হচ্ছে টু, রিঅ্যাক্টেন্ট হচ্ছে থ্রি। তাহলে এটা বিক্রিয়ার ডেল এন হচ্ছে টু মাইনাস ওয়ান, সরি টু মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এইটা ডেল এন কত? এখানে টু আর এখানে কত? টু। তোমার ডেল এন হচ্ছে জিরো। এইটা ডেল এন টু, আর এখানে হচ্ছে ফোর। তাহলে কত? মাইনাস টু। বুঝছি? চলো ছোট্ট একটা এমসিকিউ দেখে নিই এখান থেকে। ধরো ডেল এন যদি ইজ গ্রেটার দেন, কি বলবো, গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, গ্রেটার দেন জিরো, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না? এখানে ডেল এন এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কেপি এর কিছু সমান হয়ে যাবে। হ্যাঁ, বুঝছি। ধরো ডেল এন এর ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয়, তাহলে কি বললাম? ডেল এন এর ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয়, তখন কেপি বড় না কেসি বড়? তখন কেপি বড় নাকি কেসি বড়? এটা বলবা। ডেল এন এর ভ্যালুটা যদি জিরোর থেকে কম হয়, তখন কেপি বড় না কেসি বড়? এরপর ডেল এন এর ভ্যালুটা যদি জিরোর সমান সমান হয়, তখন কেপি বড় নাকি কেসি বড়? এটা এমসিকিউতে আসবে। ডেল এন এর ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয়, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে আর টির উপর তখন ডেল এন আমার জিরোর থেকে বড়, তখন কি? আর টি ওয়ান হবে, আর টি টু দি পাওয়ার ওয়ান, নাহলে আর টি টু দি পাওয়ার টু, মানে আর টি কিউব, আর টি স্কোয়ার, আর টি টু দি পাওয়ার ফোর। তাহলে কি অবভিয়াসলি ভ্যালুটা বড় হতে থাকবে না কেসির থেকে? তখন কেপি ইজ গ্রেটার দেন কেসি। যখন জিরোর থেকে ছোট, তখন কি ভগ্নাংশ হতে থাকবে, লেস। আর এটাতে কেপি আর কেসি সমান সমান। এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস বলা যায়। দেখো তো, ডেল এন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ডেল এন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তখন কি চাপের কোনো প্রভাব থাকে? চাপের কোনো প্রভাব থাকে না। তার মানে এই যে চাপের কোনো প্রভাব না থাকা মানে কি? কেসি আর কেপি সমান সমান। তার মানে ব্যাপারটা কি জানো? কেসি কার জন্য? অলওয়েজ ঘনমাত্রার জন্য হচ্ছে কেসি। যখন এই চাপের কোনো প্রভাব থাকে না, তখন সাম্য ধ্রুবক এই কেসি আর কেপি সমান সমান হয়ে যায়। মানে এই কেপির ভ্যালুটা শুধুমাত্র কেসির সমান সমান হয়ে যায়। এর মানে কি? জিনিসটা শুধু কেবলমাত্র ঘনমাত্রার উপরই ডিপেন্ড করতেছে। কেসি দিয়ে তো আমরা ঘনমাত্রা মাপি। জিনিসটা কেবলমাত্র ঘনমাত্রার উপরই ডিপেন্ড করতেছে। চাপের জন্য কেপির ভ্যালু কোনো এক্সট্রা কিংবা লেস কোনো কিছুই ঘটতেছে না। এই জন্যই কেপি এর কিছু সমান সমান। তাহলে কেপি জিনিসটা কার উপর ডিপেন্ড করতো? প্রেশারের উপর। ওর প্রেশারের জন্য এক্সট্রা কোনো মানে ভ্যালু এখানে অ্যাড হইতেছে না। ফুল জিনিসটা আসলে কেসি সমান সমান হয়ে যেতেছে। বুঝছো? এই জন্যই আমরা বলি ডেন ইজিক্যাল জিরো, চাপের কোনো প্রভাব নাই। দেখো, এটা তো চাপের প্রভাব আছে কারণ কেসি আর কেপি সমান সমান না। এটা তো চাপের প্রভাব আছে কারণ কেপি আর কেসি সমান সমান না। এটা তো সমান সমান হয়ে গেছে, ইট মিনস চাপের এখানে কোনো প্রভাব নাই। বুঝছি? নেক্সট, এ বি টু প্লাস হচ্ছে হাফ বি টু, কত হয়েছে? 7:56। দেখি আর কতক্ষণ যাবো আমরা। ও, এই যে সাম্যরূপকের সমীকরণ নির্ণয়ের আগ পর্যন্ত শেষ করব। জ্ঞানমূলক প্রশ্ন আছে কতগুলো। তাহলে এ বি টু প্লাস হাফ বি টু রিয়াকশন করে হচ্ছে এ বি থ্রি উৎপন্ন করতেছে। বিক্রিয়াতে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে হচ্ছে কেপি আর কেসির সম্পর্ক নির্ণয় করার সূত্রটা কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন কত? ডেল এনটা অবশ্যই হওয়া লাগবে হচ্ছে এন আর মাইনাস এনপি, এই সরি, এনপি মাইনাস এনআর, মানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। তবে আরো শর্ত আছে। কার জন্য? অনলি গ্যাস। চলো, এখানে তো সবাই গ্যাসই দেওয়া আছে। ইট মিনস এখানে আমাদের ডেল এন এর ভ্যালুটা কত আসে? প্রোডাক্টের এন কত? প্রোডাক্টের এন হচ্ছে ওয়ান, আর এখানে ওয়ান প্লাস হাফ, তাহলে হচ্ছে 3/2। তাহলে এই ডেল এন এর মান আসবে মাইনাস হাফ। তাহলে এইটার সম্পর্ক কি দাঁড়াইতেছে?
কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন এর মান হচ্ছে -হাফ। অ্যান্সার কই? এই যে অ্যান্সার। হুম হুম হুম। গুড। এরপর নেক্সট কোশ্চেনে গেলাম। ভরক্রিয়া সূত্রটা লেখো। আচ্ছা, আজকে অনুধাবনমূলক প্রশ্ন না করে দেখি আরেকটু ম্যাথ আঁকানো যায় কিনা। উম, আরেকটু ম্যাথ আঁকায় ফেলবো নাকি ওই টাইপই রাখবো? আচ্ছা চলো, টপিক ওয়াইজ শেষ করি। তাহলে ভরকের সূত্র লেখো। ভরকের সূত্র কি ছিল? ভরকের সূত্র হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল। বিক্রিয়কের বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ভরকের সূত্র। তাহলে ভরকের সূত্র তুমি কি লিখবে? এমনিতে বাংলা কথায় লিখলে, হ্যাঁ, এমনিতে বাংলা কথায় লিখলে কি লিখবা? বাংলা কথা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ভরকের সূত্রটি হলো, মানে ভরকের সূত্র দেখে তুমি একটা হাইফেন দিবা, হাইফেন দিবা বা হচ্ছে যেরকম কোলন ড্যাশগুলো দিবা, দিয়ে লিখবা যে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ক্লিয়ার? তারপর সাম্যধ্রুবক কি? সাম্যধ্রুবকের সংজ্ঞাটা তুমি দুইটা সংজ্ঞা লিখতে পারো। একটা হচ্ছে সাম্যধ্রুবক কে ইকুইলিব্রিয়াম, দুইটা পের পাইছিলাম আমরা। একটা কি, সেটা হচ্ছে কেএফ বাই কেবি। তুমি এইটা দিয়েও সংখ্যাটা দিতে পারো। সংখ্যাটা কিরকম? যে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে বলা হচ্ছে সাম্যধ্রুবক। অথবা তুমি চাইলে এই সংখ্যাটাও দিতে পারো, সেটা হচ্ছে উৎপাদের সক্রিয় ভরের গুণফল। দাও, এটাকে একসাথে না লিখে আলাদা আলাদা লিখি। তুমি এটাকে একটা সংজ্ঞা দিতে পারো। আরেকটা সংজ্ঞা দিতে পারো এরকম, কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু উৎপাদের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে, বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে মূলত কে ইকুইলিব্রিয়াম বলে। বুঝছি? তাহলে কে ইকুইলিব্রিয়াম কিংবা সাম্যধ্রুবকের দুটো সংজ্ঞা রেডি করা যায়। একটা কি, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে সাম্যধ্রুবক বলে। আরেকটা সংজ্ঞা হচ্ছে উৎপাদের সক্রিয় ভরের গুণফল আর বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে সাম্যধ্রুবক বলে। তুলে নাও। বুঝছি? নেক্সট কোয়েশ্চেন। এরপর হচ্ছে বিয়োজন ধ্রুবক কি? বিয়োজন ধ্রুবকটা মূলত এই টাইপের মধ্যে পড়ে নাই, পরের দিকে অ্যাসিড বেসের মধ্যে পড়ছে, বাট একসাথে সংজ্ঞা আছে, লিখে দিই, তোমার রিভিশন দিতে ইজি হবে। সংজ্ঞাটা হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে, মানে আসলে বিয়োজন ধ্রুবক জিনিসটা কি, ও যতটুকু ঠিকঠাক অবস্থায় আছে সেখান থেকে যতটুকু বিয়োজিত হবে সেটা হচ্ছে তার জন্য বিয়োজন ধ্রুবক। কিরকম? ধরো এই CH3COH, এটা কি উইক অ্যাসিড? উইক অ্যাসিড কি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে? হবে না, এর একটা অংশ বিয়োজিত হবে। কিরকম? CH3COH কে তুমি যদি ভাঙো, সেটা CH3COO- প্লাস H প্লাস গঠন করবে। এর সাথে অনেকগুলো CH3COH মানে কি বলে, মানে অবিক্রিয়া অবস্থায় থেকে যাবে। মানে অনেকগুলো CH3COH ভাঙবেই না। এখন অনেকগুলো CH3COH যে ভাঙবে না, এটাকে আমি এভাবে লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু যেগুলো ভাঙছে ওগুলা, তার সাথে অনেকগুলা যে ভাঙে নাই, এটাকে এভাবে লেখা যায়। এটাকে এইভাবেও লেখা যায়। আবার তুমি যদি এই জিনিসটা না লিখতে চাও, যে আসলে এটা ভাঙার পর এটা অবশিষ্ট থাকছে, তখন তুমি জিনিসটাকে উভমুখী সাইন দাও। আসলে উভমুখী সাইনটা মানে কি মিন করে জানো? এইটা ভাঙার পর এটা উৎপন্ন হয়,
এটা উৎপন্ন হয়, আরেকটা অংশ সিএসটি সিওএইচ আকারে থেকে যায়। তাহলে এখন এই সিএসটি সিওএইচ এর সম্পূর্ণটুকু তো ভাঙে নাই, একটা অংশ ভাঙছে। যতটুকু ভাঙছে, প্রত্যেক মোল থেকে যতটুকু ভাঙে সেটা হচ্ছে তার জন্য বিয়োজন ধ্রুবক। যদি আমি এইচসিএল এর কথায় আসি, এইচসিএল এটা ডিরেক্টলি এইচ প্লাস আর সি এর মাইনাসে ভেঙে যায়। এখন এর না কোনো বিয়োজন ধ্রুবক ওরকম ভাবেই, মানে এর জন্য আর কি জিনিসটাকে এস্টাবলিশ করে না, কারণ এটা তো ভাই সম্পূর্ণরূপে ভেঙে যায়। বিয়োজন ধ্রুবক হচ্ছে মেইনলি উইক অ্যাসিড আর উইক বেসের জন্য। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে, প্রতি লিটার জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষারের, অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, এটা একদম তোমাদের বইয়ের সংজ্ঞাটা লিখে দিলাম। মোল সংখ্যার, মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, থাকে তাই বিয়োজন ধ্রুবক। বুঝছি? ইয়েস। তাহলে এই বিয়োজন ধ্রুবকটা জিনিসটা কি? প্রতি লিটার জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষার, এখন তোমাকে যদি বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে শুধুমাত্র অ্যাসিড নিয়ে কথা বলবা। যদি বলে ক্ষারের বিয়োজন ধ্রুবক, তাহলে শুধুমাত্র ক্ষার নিয়ে কথা বলবা। তাহলে প্রতি লিটার জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাই হচ্ছে বিয়োজন ধ্রুবক। বুঝছি? ওকে, তারপরে প্রশ্নে আসো। সাম্য ধ্রুবক কেসি এর মান কখনো শূন্য হয় না কেন? কারণ কেসি জিনিসটা আসলে কি? কেসি জিনিসটা হচ্ছে উৎপাদের সক্রিয় ভর বা উৎপাদের ঘনমাত্রার গুণফল। তাহলে জিনিসটাকে আমি আসলে ডিরেক্টলি বিক্রিয়া দিই না, এই জিনিসটাকে বিক্রিয়া না দেখায় তোমাকে, তুমি যেভাবে লিখবে এক্সাম ওইভাবে দেখাই। উৎপাদের সক্রিয় ভরের গুণফল, ভরের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল। এখন কথা হচ্ছে, কেসি এর মানটা যদি শূন্য হইতে হইতো, কেসি এর মানটাকে যদি শূন্য হয় লাগে, তাহলে কে শূন্য হবে? উৎপাদ না বিক্রিয়ক? এই দেখি বলো তো, কেসির মান শূন্য হইতে গেলে কাকে শূন্য হওয়া লাগবে? ভাই উৎপাদ শূন্য হইলেও হবে, বিক্রিয়ক শূন্য হইলেও হবে। কেন বিক্রিয়ক শূন্য হইলে হবে না? কেসির মান শূন্য। বিক্রিয়ক উৎপাদ যেইটাই হোক না কেন, তোমার কেসির মান দুই কারণে শূন্য হবে। ঠিক আছে? ঠিক আছে। বিক্রিয়ক, হ্যাঁ, এই সাদিয়া মুনতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, good। কথা হচ্ছে, এই বিক্রিয়কের ভ্যালুটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কেসি তো আর শূন্য হইতেছে না, এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, অসীম। তোমাকে বলছে যে সাম্য ধ্রুবকের মান শূন্য কেন হয় না? কারণ এই জিনিসটা কিন্তু শূন্য হইতে হয়। তাহলে কেসি এর মান শূন্য হতে হলে, কেসি এর মান শূন্য হতে হলে আসলে উৎপাদের সক্রিয় ভরটাকে শূন্য হওয়া লাগবে। উৎপাদের সক্রিয় ভর মানে উৎপাদের ঘনমাত্রাকে শূন্য হওয়া লাগবে। শূন্য হতে হলে উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া লাগবে। এখন ভাই, উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া মানে কি? শূন্য হওয়া লাগবে। উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া মানে আসলে বিক্রিয়া হয়ই নাই। বিক্রিয়া হয় নাই, দুইটা কেস। এক হচ্ছে ভাই বিক্রিয়া হয় নাই, না না রুমে সাউন্ড ভাই আসে নাই, রুমে হচ্ছে সাউন্ড ভাই ছোট ভাই আসছে। তাহলে কি বললাম? যে জিনিসটা হচ্ছে, এই উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া মানে হচ্ছে, এক হয় বিক্রিয়া হয়ই নাই, অথবা পশ্চাৎমুখী বিক্রিয়া এত বেশি উৎপাদ যা ছিল সবকিছু মানে বিক্রিয়ক হয়ে গেছে। তার মানে এই জিনিসটা কিন্তু হওয়া সম্ভব না। তাহলে উৎপাদের ঘনমাত্রা শূন্য হওয়া লাগবে। কিন্তু উভমুখী বিক্রিয়াতে একই সাথে উৎপাদ বিক্রিয়ক দুইটাই থাকে। কিন্তু উভমুখী বিক্রিয়ায়, কিন্তু উভমুখী বিক্রিয়ায় তা সম্ভব না, তা সম্ভব না। তাই এই কেসি বা কেপি তুমি যেটাই বলো না কেন, এটা শূন্য বলো বা অসীম বলো, কোনোটাই হওয়া সম্ভব না। শূন্য বা অসীম হওয়া সম্ভব না। বুঝছি? এটা শূন্য কিংবা অসীম হওয়া সম্ভব না, অসীম হতে পারে না, কারণ এই কোশ্চেনও আসে। হ্যাঁ গুড, দুইটাই আসে, দুইটাই লিখে দিলাম এই জন্য।
শূন্য হইতে পারবে না, অসীম হইতে পারবে না। শূন্য কেন হতে পারবে না? কারণ শূন্য হওয়ার জন্য তো তোমার এই যে উৎপাদের সক্রিয় ভরটাকে জিরো হওয়া লাগবে, আর অসীম হওয়ার জন্য বিক্রিয়কের সক্রিয় ভরটাকে জিরো হওয়া লাগবে। এগুলো কোনোটাই তো আসলে উভমুখিত হওয়া সম্ভব না। এই জন্য অসীম হইতে পারে না, শূন্য হইতে পারে না। পরের প্রশ্ন, N2 + O2 বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব আছে কিনা? না, চাপের কোনো প্রভাব নাই। দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করবে এখন থেকে তোমরা। চাপের প্রভাব না থাকা থেকে দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করবা। ফার্স্ট ব্যাখ্যাটা হচ্ছে, এখানে তুমি কি বলবা, একটু অ্যাডভান্স হচ্ছে না তুমি? এখন বলবা ∇n = 0। ∇n যখন জিরো হয়, তখন Kp = KC ইন্টু RT⁴ ডেল এর মান কত? শূন্য। শূন্য যদি হয় তখন Kp = KC। এরপর তুমি বলবা যে ∇n = 0 হওয়ার কারণে দুই সাইডে দুই সাইডে মোল সংখ্যা সমান, মোল সংখ্যা সমান হওয়ার কারণে দুই সাইডে সমান সমান পরিমাণে চাপ দেয়। এজন্য আসলে সাম্যাবস্থায় তখন চাপের কোনো প্রভাব নেই। চাপের প্রভাব নাই। বুঝছি। নেক্সট কোয়েশ্চেন। এরই মনে লাস্ট প্রশ্ন আমাদের নাকি? হ্যাঁ, এইটাই লাস্ট প্রশ্ন। তাহলে PCl5 থেকে PCl3 উৎপন্ন করলে বিক্রিয়াটা কেসি নির্ণয় করতে বলছে। আচ্ছা, চলো বিক্রিয়া কেসি নির্ণয় করি। কিসে বলছে? বিক্রিয়া কেসির একক নির্ণয় করতে বলছে। তাহলে তো কোনো সমস্যা নেই। কেসির একক, কেসির একক কি মনে আছে? কেসির একক হচ্ছে, কেসির একক কেসির একক হচ্ছে ডেলেন। এই ডেলেন কি টু দি পাওয়ার ডেলেন? মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। বাট এখানে ডেলেনটা কে? এখানে ডেলেনটা হচ্ছে এন অফ প্রোডাক্ট মাইনাস এন অফ রিঅ্যাক্ট্যান্ট। বুঝছি। তবে এখানে অনলি কি গ্যাস? না, তুমি যখন কেপির একক বের করবা, সরি কার একক, কেসি, কেসির একক বের করলে কিন্তু অনলি গ্যাস না, অনলি অ্যাকোয়াস এন্ড গ্যাস। এখানে কি আছে? সবাই গ্যাসিয়াস আছে, তাহলে এইটার একক বের করার তো কোনো ব্যাপারই না। একক কি দাঁড়াবে? মোল পার লিটার। এখানে হচ্ছে দুই, এখানে হচ্ছে এক, ডেল এন এর মান হচ্ছে ওয়ান। তাহলে একক হচ্ছে মোল পার লিটার কিংবা ডিরেক্টলি মোলার। বুঝছি। ইয়েস, গুড। এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। ভাই, এত কঠিন একটা আমরা একক বের করে ফেলছি, এরপর এগুলো কোন একক? কি পরিমাণ ঝামেলাপূর্ণ একটা একক বের করছি, গ্যাস, লিকুইড, সলিড, মলিড সবকিছু নিয়ে আইসে। আর এটা তো একদম ইজি ছিল সেই তুলনায়। তাহলে কনসেপ্ট ক্লিয়ার আমাদের। আমরা আজকে টোটাল 45টা স্লাইড পড়লাম। আমাদের এখন ম্যাথ বাকি আছে, বুঝছো? সাম্য ধ্রুবকের ম্যাথ বাকি আছে। বেশ ভালোই ম্যাথ বাকি আছে। কালকে হচ্ছে আমরা ম্যাথ করব, তার সাথে আমরা হচ্ছে পিএইচ এর একটা বেসিক দেখে ফেলবো। পিএইচ এর বেসিক মানে 4 ক্লাসই লাগবে আর কি পুরোপুরি। প্রথম ক্লাসে যদি একটু হালকা নিয়েছিলাম, প্রথম ক্লাসে যদি একটু ভালো করে নিতাম, তাহলে হচ্ছে আমাদের আর আরেকটু টাইম লাগতো না। ভালো করে আর কিছু নেই আর কি, প্রথম ক্লাসটা আমরা তোমাদের সাথে একটু গল্প করছি। এখন এই একক মনে থাকবে। ভুল করছি, হ্যাঁ। দেখছো, একটা কঠিন জিনিস দিয়ে শিখলে না পরবর্তী জিনিসগুলো সহজ সহজ লাগে। তাহলে চলো, আমরা হচ্ছে কি কি পড়লাম আজকে ছোট্ট করে একটু রিভিউ দিই, একদম ফার্স্ট থেকে। তাহলে একদম ফার্স্টে হচ্ছে আমরা লেকচার 1 এর একটা পার্ট থেকে শুরু করছিলাম। লেকচার 1-এ কোন পার্ট বাকি ছিল আমাদের? সাম্যাবস্থার ধারণা, সেটা হচ্ছে আরএফ আর আরবি যখন সমান হবে, ইকুইলিব্রিয়াম তখন গঠন হবে। এরপর সাম্যাবস্থার সকল লেখচিত্র। সেখান থেকে আমরা দেখলাম আসলে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র থেকে আমরা মেইনলি, ভরক্রিয়া সূত্র থেকে কি পাইলাম? মেইনলি আমরা এই সাম্য ধ্রুবককে পাইলাম। তাহলে RF = KF AA AB, RB = KB CCDD। এখান থেকে দুটাকে যদি ভাগ করি, KF/KB সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে তোমার সাম্য ধ্রুবক, অথবা উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। এখন এই জিনিসটা সাম্য ধ্রুবকটা যদি আমরা অ্যাকোয়াসের জন্য নেই, এই সাম্য ধ্রুবকটা যদি আমরা অ্যাকোয়াস কিংবা কনসেন্ট্রেশন, হয়তো মিশে গেছে এখানে, এই জিনিসটাকে যদি আমরা অ্যাকোয়াসের জন্য নেই কিংবা জলীয় অবস্থার জন্য নেই, তখন এই কে ইকুইলিব্রিয়ামকে আমরা বলি কেসি। আর এই জিনিসটা গ্যাসিয়াসের জন্য নিলে এই কে ইকুইলিব্রিয়ামকে আমরা বলি হচ্ছে কেপি। বুঝলাম। কারণ পি স্ট্যান্ডস ফর পার্শিয়াল প্রেসার, সি স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন। সেখান থেকে দেখলাম আমরা ধনাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়, ঋণাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়। এরা সাম্যাবস্থাকে কোনো পরিবর্তন করে না, কিন্তু পৌঁছানোটাকে ত্বরান্বিত করে। হয়তো একটু আগে নিয়ে এসে পড়ে, নাহলে একটু পিছিয়ে নিয়ে এসে পড়ে। তারপর এখান থেকে আমরা টোটাল 3টে লেখচিত্র দেখলাম। K = KF/KB, অথবা উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। এখানে একটা ফিল দেখলাম কিন্তু আমরা। আসলে এই যে K C = 50 বলতে কি বোঝায়? ব্যাপারটা এটা বোঝায় যে আসলে আমার উৎপাদ যতটুকু আছে, মানে মেন কথা বিক্রিয়ক যতটুকু ওই সাম্যাবস্থায় আছে, তার থেকে 50 গুণ তোমার উৎপাদটা আছে। বুঝছি। তাহলে তুমি যদি কোনোভাবে K C = 50, তুমি এখান থেকে জানো
যে আসলে আমার যেই বিক্রিয়ক সেটা ধরো 2 পরিমাণ আছে বা 2 একক পরিমাণ আছে, তাহলে সেখানে উৎপাদ কতটুকু আছে? 100 পরিমাণ আছে বা 100 একক আছে। বুঝছি? এখানে টোটাল 3টা কার্ভ দেখলাম। এটা কেস ইজ গ্রেটার দেন 1, যখন উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের থেকে বেশি, বিক্রিয়কেরটা উৎপাদের থেকে বেশি, আর যখন উৎপাদের বিক্রিয়ক সমান সমান অবস্থায় সাম্যাবস্থা গঠন করছে। তিনটাই কিন্তু সাম্যাবস্থা, কারণ এই যে ঘনমাত্রা আনচেঞ্জ না, ঘনমাত্রা কি আনচেঞ্জড, ঘনমাত্রা কি আনচেঞ্জড। তারপর সেখান থেকে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এখানে কতগুলো এমসিকিউ সলভ করলাম আমরা। তারপর টোটাল 3টা জিনিস কে কার উপর ডিপেন্ড করে করে না এমসিকিউ এর জন্য। বিক্রিয়ার হার, কনসেন্ট্রেশন, টেম্পারেচার প্রভাবের উপর ডিপেন্ড করে। সাম্যাবস্থা প্রেসার, টেম্পারেচার, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আর সাম্য ধ্রুবক কেবলমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এগুলার বাংলা বললে ইজি লাগে আর কি, চাপ তাপ ঘনমাত্রা। এখানে চাপ, আর এখানে হচ্ছে সেম একই ভাবে ঘনমাত্রা, তাপমাত্রা, আর হচ্ছে প্রভাব। এরপর ওই যে একমুখী বিক্রিয়ার শর্ত। তারপর লাস্টে তেলের নীতি দেখলাম। লাস্টে তেলের নীতি হচ্ছে আলটিমেটলি সাম্যাবস্থায় তাপচাপ ঘনমাত্রা চেঞ্জ হইলে তখন তাপটার সাম্যাবস্থাও চেঞ্জ হয়ে যায়। তখন সাম্যাবস্থা কেমনি রিয়াক্ট করে, সম্মুখে যায় না পশ্চাতে যায়, এই জিনিসটা মূলত ব্যাখ্যা করেছে লাস্টে তেলের নামে একটা বিজ্ঞানী। এই জন্য এই নীতিকে বলে লাস্টে তেলিয়ার নীতি। এখান থেকে এমসিকিউ দেখলাম আমরা, কিভাবে কি কি করলে করা লাগবে, এটা ক্লাস 9 নোট ছিল। এবার এখান থেকে লেকচার 2 শুরু হয়েছিল আমাদের। তো লেকচার 2-তে আমরা মেইনলি ফার্স্টে দেখলাম হচ্ছে এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এইটা পরিমাণগত রসায়নে এই জিনিসটা নিয়ে অনেক কাজ করা হবে। এটা এখন মনে হচ্ছে ভাই দুনিয়া সহজ, এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, উপরে রাখবো দ্রবকে, নিচে রাখবো দ্রবণকে, বা এটা নিয়ে কখনো তুমি প্রবলেম ফেস করো নাই। পরিমাণগত রসায়ন এমন কিছু কিছু ম্যাথ তোমাদেরকে করাবো, হুট করে মনে হবে যে ভাই কি হইলো, এটা তো এইভাবে কোনোদিন চিন্তা করি নাই যে আসলে উপরে দ্রব আর নিচে দ্রবণ না দিলে জিনিসটা পুরো উল্টাপাল্টা হয়ে যায়। বুঝছো? এরপর ওই যে আংশিক চাপ ব্যাপারটা কোত্থেকে আসলে সেই জিনিসটা দেখলাম। টোটাল প্রেশারটাকে আসলে টোটাল এক একটা যতগুলো তোমার এখানে মলিকুল থাকবে, প্রত্যেকে আলাদা আলাদা পরিমাণের প্রেশার দিবে। 3টার প্রেশারের যোগফলই হচ্ছে পার্টের টোটাল প্রেশার। এই যে প্রত্যেকে আলাদা আলাদা করে যে প্রেশার গুলো দিবে সেটাকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ। সেখান থেকে সাম্য ধ্রুবক বের করার প্রসেস দেখলাম। এরপর হচ্ছে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কেসি জিনিসটা খাটে হচ্ছে অ্যাকুয়াসের গ্যাসিয়াসের জন্য, অ্যাকুয়াসের গ্যাসিয়াসের জন্য, আর কেপি জিনিসটা খাটে শুধুমাত্র গ্যাসিয়াসের জন্য। এরপর সাম্য ধ্রুবক কেপি, সাম্য ধ্রুবক হচ্ছে কেসি। তারপর হচ্ছে এখান থেকে নির্ভরশীলতা কেবলমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এটা ব্যাখ্যা করে হচ্ছে ভেন্ট অফ ইকুয়েশন দেখলাম, লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি। কখনো লনের বদলে লগ থাকলে এই লনটাকে তুমি যে 2.303 দিয়ে ভাগ করো সেটা লগে কনভার্ট হয়ে যাবে। এটা এখান থেকে তাপ উৎপাদী হইলে জিনিসটা কিরকম হয়, তাপ হারি হলে জিনিসটা কিরকম হয়, যেটা গ্রাফের মাধ্যমে দেখলাম। গ্রাফ দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিশনে আসবে, লিখে দিছি। এরপর দুটি ভিন্ন তাপমাত্রার সাম্যধ্রুবক, দুইটাকে টি 1-এ ধরলাম, টি 2-কে ধরলাম, দুইটা থেকে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পর লন কেপি 1 ডিভাইডেড বাই কেপি 2 ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর 1/T1 মাইনাস 1/T2। দুটো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যদি তোমাকে কখনো সাম্যধ্রুবক বের করতে বলে তখন এখান থেকে বের করা যাবে। কখন কেপি কখন কেসি, কারণ কেসি বের করার জন্য তোমাকে আয়তনকে লাগে, কেপি বের করার জন্য তোমার প্রেশারকে লাগে। তাহলে প্রেশার দেওয়া থাকলে কেপি বের করবে, আয়তন দেওয়া থাকলে কেসি বের করবে, কোনো কিছু না দেওয়া থাকলে কেসি বের করবে। কারণ সাম্যধ্রুবক বলতে আমরা ইন জেনারেলি কেসি কে বেশি মিন করি, কারণ ঘনমাত্রা নিয়ে আমরা সবসময় ডিল করি। তারপর একক বের করলাম। এই একটা একক ভাই বুঝলেই এত কিছু আর পড়া লাগবে না, এইগুলো মনে রাখা লাগবে না, কোনো কিছু আর মনে রাখা লাগবে না, এই একটা কনভার্সন বুঝলেই হয়েছে। তারপর কেপি কেসি পারস্পরিক রূপান্তর, এটাতে আর এর মানটা বোঝা ইম্পর্টেন্ট, সূত্রটা মনে রাখবা। এখানে কেপি জানলেও কেসি বের করতে পারবা, কেসি জানলেও কেপি বের করতে পারবা। তারপর ভরকে সূত্রে কাকে কাকে লাগে গেল। তারপর সাম্যাঙ্ক, ডেলেন এর মান বেশি হলে কোনটার মান কি কি হয় সেটা দেখলাম। এটা প্রায় এমসিকিউতে আসতে দেখা যায়। তারপর এখানে সম্পর্ক দেখলাম। তারপর টোটাল এই যে জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন যা যা ছিল সেগুলো। নেক্সট দিন সাম্যরূপের সমীকরণ নির্ণয় থেকে শুরু করব। তোমাদের 3টা ক্লাস লাগবে না, 2টা ক্লাস হলেই চলবে। কালকে তো না, কালকে তো বন্ধ সবকিছু। কালকে যদি সুযোগ হয় তোমাদের ক্লাসটা একটু আগে আগে নিলাম, অথবা কালকে যদি একটা 2.5 ঘন্টার ক্লাস নিই তাও তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মানে এই টপিকটা শেষ হয়ে আমাদের পিএইচ এর একটা পার্ট শেষ হয়ে যাবে। সমস্যা নেই, এই উইকে ক্লাস শেষ হয়ে যাবে। এই উইকে কি বার? শুক্র শনি সোম না? শুক্রবারই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, শনি সোম হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার পড়বো। ও, পিএইচটা, হ্যাঁ পিএইচটা একবার এভরিথিং সবকিছু পড়বো। সর্বোচ্চ কি হতে পারে, আর 3টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, যেহেতু পিএইচটা আমি একবারে সবকিছু পড়বো। তাহলে আমরা তো সেকেন্ড পেপারে আগায় থাকলাম, সেকেন্ড পেপারে আমাদের 2টা পিএইচ আর পড়া লাগবে না, পরিমাণগত দেওয়ার পড়া লাগবে না, পরিবেশ রসায়ন আর পড়া লাগবে না। মানে আর 3টা ক্লাস লাগবে কি চ্যাপ্টারের। বুঝছি? ঠিক আছে। তো আজকের ক্লাস এটুকু পর্যন্তই থাকলো। তোমাদের আর 3টা ক্লাস লাগবে। এরপর তোমাদের এই চ্যাপ্টার, মানে মেন কথা তোমাদের কি ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপারও শেষ হয়ে যাবে, এমনকি সেকেন্ড পেপারেরও তোমাদের প্রায় 10% এর মতো শেষ হয়ে যাবে। বুঝছি? ওকে। তো আল্লাহ হাফিজ সবাইকে।